নামটা বলেন প্রথমে আপনার। আমার নাম মোহাম্মদ শাওন হোসেন। শাওন হোসেন। শাওন বয়স কত? 28 চলতেছে রানিং। 28 বয়স। জন্ম জেলা কোথায় আপনার? ফরিদপুরে। ফরিদপুর। ফরিদপুরে থাকেন না ঢাকাতে থাকেন? আপাতত ঢাকায় আছি। ঢাকায় আছেন। শাওন, শুরু করেন একবার ছোটবেলা থেকে, যেখান থেকে মনে আছে, যেভাবে মনে আছে বলতে চান আপনি। জি। আমরা হলো 3 ভাই হুম। 2 বোন। হুম। তো বাবা আর কি রাহিমালের ব্যবসা করতো, পাট টাট দৈনন্দিন ইত্যাদি এইগুলো। হুম। তো আমি একটু দুষ্ট হয়েছিলাম, ক্রিকেট খেলা খুব ভালোবাসতাম, হুম। যার জন্য তো ওইভাবে পড়ালেখা করতে পারিনি, এই পরীক্ষার সময় খেলতে চলে যেতাম। হুম। পরে যখন কাকারা দেখতো, কাকা ওর বড় দোকান আছে, বিজনেস করে, তা বলছে আমাদের দোকানেই থাক। আব্বুর কাছ থেকে বলে নিছে যে আমরাই পড়ালেখা করাবো। তো সেই ক্ষেত্রে দোকানেই থাকছে, যখন দেখছে দোকানদারি ভালো করে, তো দোকানে তার থাকার যদি পড়ালেখা করে তাহলে তার দোকানদারি করা পারবে না। ও পড়ালেখাটা আর কাকার আগে বাদ দিয়ে দিল। হুম। তুই নিয়মিত দোকানদারি কর, পরে তোর একটা দোকান দিয়ে দেবো। আচ্ছা, তো সেই ক্ষেত্রে ওইখান থেকে দোকানে থাকা, ছোটকাল থেকে দোকানে আর কি বোর হয়ে উঠছি। কিসের দোকান ছিল এটা? মুদি দোকান ছিল। মুদির দোকানে আপনি সেলসম্যানের ভূমিকায় ছিলেন? জি জি। ওকে, তারপর? তো সেই ক্ষেত্রে অনেকদিন যাবত ওইখানে থাকার পরে, পরে যখন আব্বার আবার এই বিজনেসে পাটের ব্যবসা করতো, অন্যান্য ব্যবসা করতো, হুম। তখন আব্বু বললো আপাতত ওকে নিয়ে যাই, যখন আমার কাজ থাকবে না তখন তোরা নিয়ে নিস। আব্বা ছিলাম আর কি, বড় ছিল আমার আব্বু। আচ্ছা। তো আব্বার সাথে কাজ করতাম, ব্যবসা আর কি ক্যাশে বইতাম আমি, আব্বা পাট টাট ইত্যাদি সবকিছু কেনাকাটা করতো। হুম। তবে থাকার পরে মাঝে আবার যখন ব্যবসার পাটের সিজন না, তখন আবার দোকানে চলে গেলাম। হুম। লাস্ট এই 15 সালে আর কি, আপনার যখন দোকানে ছিলাম, তো রোজার 3 দিন থেকে 4 দিন আগে একটা অপরিচিত মেয়ে রাস্তার অপর সাইডে দাঁড়ানো থাকে। হুম। তো দাঁড়ানো থাকার পরে আমার চোখটা ওর দিকে যায়। হুম। তো যাওয়ার পর এক নজর দেখার পরে আর কি ভালো লেগে যায় আমার একবারে, আচ্ছা। ফার্স্টে দেখার পরে আচ্ছা আচ্ছা। মানে কি অদ্ভুত মায়া লাগে যায়। এত সুন্দর একটা মেয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, টেনশন যুক্ত মন হইতেছিল। চেহারাটা মুখটা টেনশন যুক্ত হ্যাঁ, ছিল, হ্যাঁ। মুখটা লাল হয়ে গেছে, ঘামায় আছে, হয়তো একটু দৌড়াদৌড়ি করতেছে। তখন সাইডে আমার চাচতো ভাই ছিল, আমার চেয়ে বয়সে প্রায় 5 বছর ছোট হবে। হুম। ওইও ফলো করে মেয়েটাকে। হুম। দেখার পর ওই বলতেছে মেয়েটা তো অনেক সুন্দর, হুম। নম্বরটা কালেক্ট করে দেবে। আমি বললাম তুই ছোট, তুই কি করছিস এগুলো? তোর আব্বা জানলে তোর রাগারাগি করবে। হুম। যেহেতু আমি আগে দেখছি আমার ভালো লাগছে, ভিতরে এরাই যাওয়ার জন্য কথাটা বললাম। হুম। পর বললো না আমি যাই। আমি বললাম তোর আব্বা এখনই চলে আসবি দোকানে, তখন কাকা আর কি নামাজে যায়। হুম। তো দেখলে রাগারাগি করবে, যাওয়ার দরকার না। ঈদের সামনে বেচা কিনা একটু, রোজার 3 দিন আগে তো বেচা কিনা ভালো হয়েছিল। হুম। পরে যায় না, তো আমি ফলো করছি যে কোন দিকে যায়। তো আমি দেখছি যে একটা দোকানে ঢুকছে মেয়েটা, তো আচ্ছা। ফলো করছি আর কি কোন দোকানে যায়। ওকে। তো যাওয়ার পরে আমি ফলো রাখছি। পরে রাত্রে যে ওই দোকানদার সাথে কন্ট্যাক্ট করছি যে ভাইয়া আমার আপনার দোকানে একটা মেয়ে আসছিল বিকেল আছরের টাইমে। হুম। তো বললো এই হয়তো আমার দোকানে কত মেয়েরাই আসে, কিভাবে বলবো কে বা কে। হুম। তো সেই ক্ষেত্রে তো ফিরে যদি আসে তাহলে আমাকে দেখাই দিতে, আমি বলতে পারবো কি আমি চিনি কিনা বা বাড়ি কোথায়। তো বললাম তাহলে আমি দোকান থেকে তো বাইরে দেবো, আপনার নম্বরটা আমাকে দেন, যদি আমি দেখি যে আপনার দোকানে ঢুকছে তখন আমি ফোন দিব আপনাকে। হুম। তখন একটু আমার বিষয়টা বলবেন বা নম্বরটা চাই রাখবেন, যাতে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারি। জি। তো বললাম আচ্ছা ঠিক আছে। তো রোজার প্রথম রোজা ওই মেয়েটা আবারও আসছে। আচ্ছা। আসার পর ওই দোকানে ঢুকছে, আমি ফলো করছি, ফলো করার সাথে সাথে দোকানদারের ফোন দিছে যে ভাইয়া আমি এই মেয়েটাকেই দেখছিলাম। হুম। তো সে বললো তোমার পরিচিত, আমার কাস্টমার। তো আচ্ছা ঠিক আছে, যে কোনো কাজে একটু নম্বরটা রাখেন, পরে ঝাগলায় করবানে। হুম। পরে সে বলছে আচ্ছা আমি চেষ্টা করবো, হয়তো বা দিবে না, হুম। তো আমি চেষ্টা করবো। বললাম আচ্ছা আপনি যতটুকু পারেন সম্ভব চেষ্টা করেন। জি। তো পরের দিন আমি রাত্রে তার কাছে জিজ্ঞেস করছি ভাই নম্বরটা কি রাখছেন কিনা। সে বললো হ্যাঁ অনেক রিকোয়েস্ট করে রাখছি, তো সে কাউকে দিতে নিষেধ করছে। বলছে আপনি দোকানদার, যেহেতু আপনি টাকা পয়সা পান সেই জন্য হয়তো আপনাকে দিচ্ছি, কিন্তু নম্বরটা কাউকে দিয়েন না। হুম। তো তোমাকে যে নম্বরটা দিব তুমি যদি আমার কথা বলে দাও তাহলে আমার বিপদ হবে, হুম। না দেওয়াই উত্তম। হুম। বা মেয়েটা কারোর সাথে কথা বলে না, আমার মনে হয় না বলবে, ওকে। নিয়েও লাভ নাই। ওকে। তাই আমি বললাম লাভ লস তো আমার ব্যক্তিগত ব্যাপার ভাই, বাট আপনি দেন, যেটা আমার জন্যই রাখছেন, হুম। আমি চেষ্টা করে দেখি। পরে বললো তাহলে আমার তুমি কী খাওয়াবা, তোমার তো নাম্বারটা কষ্ট করে রাখছি। বললাম আচ্ছা ভাই আপনি কী খাবেন, একটা ঠান্ডা নিয়ে এসো। বাস তাকে একটা ঠান্ডা খাওয়াইলাম। পরে সে আমাকে নম্বরটা দিল। দেওয়ার পরে আমি একটা না মনে হয় 15 থেকে 20 দিন শুধু ফোন দিয়েই গেছি, যখনই সময় পাইছি আর কি তখনই শুধু ফোন দিয়েছি, কিন্তু ফোন রিসিভ করে না। আচ্ছা। কোনো সময় ফোন রিসিভ করে না। পরে 15 দিন পর থেকে যখন দিতাম তখন ফোন রিসিভ করে রাইখে দিত হয়তো আমার মনে হয়, কিন্তু কথা বলতো না। ফ্যামিলির সব কথা শোনা যাইতেছে, কিন্তু আমার সাথে কথা বলতো না, হুম। যে কী জন্য ফোন দিচ্ছেন, কি আসার বিষয়। কিন্তু এমনি ফ্যামিলির সব কথা আমি শুনতেছি, সে কথা বলতেছে, হুম। আমার কোনো অ্যান্সার দেয় না। এবার দিদি প্রায় 25 রোজা পর্যন্ত দিলাম, ঠিক একই অবস্থা, রিসিভ করে থুয়ে দেয়। মানে কি আমার ফোনে যতক্ষণ টাকা থাকে শেষ হওয়ার আগ পর্যন্ত ওইভাবে রেখে দেয়, কথা বলে না। হুম। তা আমিও ধৈর্য হারা হয়ে গেলাম। পরে লাস্টে মনে করলাম 27 রোজায় আপনার সেহরি খাওয়ার পরে রোজা ছিলাম, তো সেহরি খাওয়া ওঠার সময় নিয়ত করছি আজকে করে লাস্ট ফোন দিব এই মেয়েটাকে, যদি ফোন রিসিভ করে কথা বললে বলবো, না হলে আর ফোন দিব না। আজকে আমার নিয়ত ছিল এরকম আর কি, এটা আমার লাস্টের দিন আগে ফোন ট্রাই করা। জি। তো সেহরি খাইয়া তখন ওকে আমি ফোন দিছি। ফোন দেওয়া মাত্র রিসিভ করছে, রিসিভ করে বলতেছে আপনি কে, বা শুরুতেই বলছে আপনি কেমন আছেন। তো কি আমার ভিতরে খটকা লাগলো যে আমি এতদিন ফোন দিই যে রিসিভ করে কথা বললাম, আজকে রিসিভ করে বলতেছে আমি কেমন আছি।
তো কারণ কি আগে জিজ্ঞেস করলাম, তো বলেন তো যে আপা আপনার কারণটা কি, যে ব্যক্তি রিসিভ করে কথা বলে না আর আজকে রিসিভ করে বলছে আমি কেমন আছি, হুম তো এর কারণটা কি হয়েছে বলেন তো, আপনার কোনো সমস্যা কিনা? তো বললো দেখেন আসলে আমার নানি এবং নানা একটু অসুস্থ, তো আমার বাড়ির সবাই চলে গেছে তাদের বাড়িতে, তো বাসা আমি একা আছি, আমার একটু ভয় লাগতেছে। তো এই সুযোগে যদি আপনার সাথে কথা বলি তাহলে আমার ভয়টা কেটে যাবে, সেই উদ্দেশ্যে রিসিভ করে কথা বলতেছি, অন্য কোনো উদ্দেশ্য নাই আমার ভিতরে। তো যেহেতু আপনি অনেক দিন যাবত ফোন দিয়েছেন, আমি রিসিভ করে টাকা নষ্ট করেছি, আপনার কথা বলি নাই, তো এত ফোন দেওয়ার কারণটা কি একটু বলবেন? তো বললাম দেখেন আপনাকে আমি অমুক দিন দেখছিলাম রাস্তায়, দেখার পরে ভালো লাগছে, যে কোনো কায়দায় আমি নম্বরটা ব্যবস্থা করছি, এরপর থেকে আপনাকে ফোন দিয়ে ট্রাই করে যাইতেছি, কিন্তু আপনি কোনো অ্যান্সার দেন না। হুম তো আসলে সত্যি আপনাকে আমার অনেক ভালো লাগে বা ভালোবাসি, আপনি যদি চান আমার ফ্যামিলিগতভাবে আমি আপনাকে নিয়ে আসবো, কোনো সমস্যা নাই, আপনি বললে আমার ফ্যামিলিকে আমি এখনই জানাইতে পারি, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমার ফ্যামিলির সাথে। তো বললে দেখেন ভাইয়া আমি তো এইভাবে এখনো বিয়েরও বয়স হয় না বা বিয়েও বসবো না, আর তাছাড়া রিলেশন তো করবোই না। তো বললাম রিলেশন না করার কারণ কি? তো সে বললো আমার বড় রিলেশন করছিল, কারোর সাথে সম্পর্ক ছিল, আমি নিজের চোখে দেখছি তার কতটা কষ্ট হয়েছে, হুম যেহেতু সে যাকে ভালোবাসছিল তাকে পায় নাই, তার জন্য হাতে রক কাটছে, প্লাস বিষ খাইছে, অনেক কিছুই করছে আর কি। তো আমি হুম। তার কষ্টটা দেখছি, তো সেই ক্ষেত্রে আমি এই সম্পর্কে জড়াবোই না। হুম তো যেহেতু আপনি এতবার ফোন দিচ্ছেন, এতটা ধৈর্য সহকারে এত টাকা নষ্ট করার পর আমার পিছু ছাড়েন নাই, তো সেই ক্ষেত্রে আপনি যদি চান আমার সাথে বন্ধু হিসেবে কথা বলতে পারেন। ওকে তো আমি চিন্তা করলাম যেহেতু একটা কথা বলার ইস্যু পাইছি বা সুযোগ পাইছি, হুম বলতে থাকি, হয়তো যদি কোনোদিন মন গলে তাহলে হয়তো সম্পর্কটা হয়ে যাবে। ওকে এই উদ্দেশ্য নিয়ে আমার সাথে কথা বলতে শুরু করলাম 27 রোজা থেকে, ফার্স্ট আমার কথা হয় 27 রোজায়, ওকে কত সালে 2015-তে। 2015 সালে হ্যাঁ তো কথা বলার পরে ঈদ পর্যন্ত কথা বলার পরে পরে বললো তাহলে তো আপনাকে একটু দেখতে হয় যে এত এত ফোন দিলেন বা কোথায় থাকে আসার বিষয়। তো আমি যদি বলে দিই যে আমি তো নিকটেই, আমার অবশ্যই চিনবে, ঠিক আছে। হুম তা বললো আপনি কোথায় আসবেন বলেন, কোথায় দেখা করতেছেন। পরে বললো আমি তো মেয়ে মানুষ দূরে যাইতে পারবো না, বা একটা স্ট্যান্ডের নাম বললো আর কি, একটা বাজারের নাম বললো। হুম তা বললাম ঠিক আছে আসেন, তো ওই বাজারে একটা আমি মিষ্টি দোকানের নাম বললাম, ওই দোকানেই তাহলে আসেন। হুম তো বললো আপনি ওই দোকান চিনেন? আমি বললাম হ্যাঁ আমি চিনি, আপনি আসেন, সমস্যা নাই। পরে ওই দোকানে এসে আমাকে ফোন দিছে, তো দোকানটা ছিল আমাদের দোকানের নিকটেই, হুম যে দোকানের কথা সে বলছে। জি পরে দেখি দোকানে, আমি দোকান থেকে যেহেতু ফোন দেওয়ার পর বের হয়ে গেছি, যাই দেখি পাশে মেয়েটা এসে বসে আছে। পরে আমি পাশে যেই বসছি একবারে নিকটেই, পরে দুটো দইয়ের অর্ডার দিছি। তো জিজ্ঞেস করতেছে আপনি কি এত কাছাকাছি বসতেছেন, একটু দূরে বসেন। হুম তো বললাম এখনো কি চিনেন নাই? কই না আসলে চিনতেছি না, কি? তো বললাম আমি শাওন। ওই ফোনে কথা বল শাওন জি আমি ফোনে কথা বলি, সেই শাওন। হুম ও আপনাকে তো আমি চিনি, হুম আপনি আপনার আসল পরিচয়টা দিবেন না যে আপনি অমুক জায়গায় থাকেন ভাই, অমুক শাওন, হুম তাহলে তো এতদিন আপনার অপেক্ষা করতে হতো না। হুম তাই আমি বললাম কেন? কিভাবে ছিলেন? আপনার দোকান থেকে আমি অনেকবার খাতা নিয়েছি বা অন্য কিছু নিয়েছি, তখন বোরকা পরা ছিলাম, তাই হয়তো আপনি চিনতে পারেন নাই, হুম আপনাকে তো আমি দেখছি অনেকবার। তো বললাম এখন তো দেখছেন, তাহলে এখন কি বন্ধুত্বটা আগানো যায় না সম্পর্কটা রিলেশনই করা যায়, ঠিক আছে? হুম কারণ আমি বন্ধু হিসেবে কথা বলতেছি, অন্য কিছু না। হুম এভাবে কথা বলার পরে ঈদের 5 দিন পরে আমাকে বলল কোথাও বের হন যায়, একটু বাইরে থেকে ঘুরে আসি। হুম মেয়েটাই আমাকে বলল হুম আর কি, ওই মিষ্টির দোকান থেকে তখন ওর নাম জিজ্ঞেস করছিলাম, তখন নামটা আর কি জানি, ঠিক আছে। তো বললাম সে তো কোথায় যাবা ঘোরার জন্য? পরে বলল আমি তাহলে বাসে উঠতে পারি না, যদি ঘুরতে যাই তাহলে আমাকে জন্য ভ্যান নিতে হবে না অটো নিতে হবে, বাসে উঠলে আমার বমি হয়। হুম তো ঈদের 5 দিন পরে আমি একটা আমার পরিচিত অটো ভাড়া করলাম, যে যতটুকু টাইম ঘুরতে পারি অটো দিয়ে, শুধু অন্য কোথাও যাবো না। হুম তো অটো নেওয়ার পরে ওর সাথে ঘুরতে গেলাম। যাওয়ার পরে ফার্স্ট একটা মজার বিষয় ছিল যে যাইতেছিলাম তখন হলো বৃষ্টি আসছিল। হুম তো বৃষ্টি আসার কারণে অটোওয়ালা হলো পর্দা ফেলাই দিছিল। হুম দেওয়ার পরে এক এলাকার ভিতর ঢোকার পরে যারা হয়তো নেশামেশা করে এরকম কিছু খারাপ টাইপের লোক ছিল, ছেলেরা ছিল, হুম ওরা ইচ্ছাকৃতভাবে একবারে আমাদের আটকাইছে গাড়িটা। হুম আটকে হুদে আর কিচ্ছুই না, ধরে বলতেছে তোরা গাড়ির ভিতরে কি করতেছিস, নাম ধরে আমার কলার টলার দুইটা চট দিছে। বলছে তোদের বাড়ি কোথায়? না আমরা সত্যি এটাই বলছি। তো বলছে কি হয়? তা আমি বলছি আমার খালাতো বোন। আর ওই বলতেছে না আমার জামাই। হুম সে তো বলতেছে না আমার জামাই, আপনারা এরকম করতেছেন কি জন্য? আমরা তো ওর কোনো খারাপ কিছু করি নাই, হুম আমরা ঘুরতে যাইতেছি বা গাড়ির ভিতরে। তো ও মেয়েটা বলতেছে আমার জামাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম তো বলতেছে তাহলে পর্দা ফেলানো কেন? বলছে ভাই বাইরে বৃষ্টি হইতেছে, বাতাস ধুলে উঠতেছে, তাই আর তো কিছু না। হুম তো এরপরে ওদের উদ্দেশ্য ছিল টাকা পয়সা নেবে, তো এটাই ছিল ওদের উদ্দেশ্য। তো বলছে বাড়িতে টাইনে আমাদের নিয়ে যাইতেছে। তো আমি বলছি মেয়েটাকে বলছি, সে তোকে বলছি তুমি নাইমো না, আমি দেখতেছি, আমি নিচে নেমে দাঁড়াইছি। হুম। তো আমার কলার ঠোলার দিয়ে চর 2-3টা দিছে, হ্যাঁ মানে কি ওরা টাকা পয়সা চাইতেছে বুঝতেছি। তো আমিও দিতেছি না, দেওয়ার একটু গরম বেশি দেখাইতেছে। পরে বলতেছে দৌড়া ধরে বাড়ির ভিতরে নিয়ে যাবো, নিয়ে বিয়ে পড়াই দেবো, বা তোর গার্জিয়ানের ফোন দে, ঠিক আছে। হুম আর গাড়িওয়ালার থেকে গাড়ির চাবি নিয়ে নিস অটোওয়ালার কাছ থেকে, জি যাতে অটো টান না দিতে পারে। তো সেই ক্ষেত্রে ওখানে প্রায় 5-7 মিনিট তখন মধ্যে করতে করতে পিছনে দেখি একটা লোক, সে আমাকে এসে দেখার পরে, তার নাম ছিল জুয়েল। হুম তো আমি বললাম জুয়েল ভাই আপনি এখানে? মানে কি আমি তার ক্রিকেট টিমে অনেকবার টিম খেলে দিচ্ছি, সেই ক্ষেত্রে আমাকে সে চিনে। হুম পরে বলে আপনি এখানে? শাওন ভাই? আমি বললাম হ্যাঁ ভাই, এরকম এমন আসছে, শুধু আমার আটকাইছে, আমাকে চরও দিছে ভাই। পরে বললো স্যার ওই ছেলে কেউ আমি চিনি, ভালো ছেলে,
এরকম কিছু না, ওর দ্বারা এরকম সম্ভব না, ওকে ছেড়ে দাও। পরে সাইডে দিল, আর ভাই বললো কি, জুয়েল ভাই বললো কি, তোমরা পর্দাটা উঠে যাও, সামনে আরো খারাপ জায়গা আছে, তো আবারও না আটকাইতে পারো, আমার নম্বর নিয়ে যাও, কোনো বিপদে বলে আমার ফোন দিও। হুম। পরে বাস ওইখান থেকে চলে আসলাম। তো হয়তো ও একটু ভীতু হয়ে গেছিলো। তো আসার পরে ঘুরে ফিরে আসার পরে তাও ওইখানে ছিলাম 3-4টা মতো ছিলাম হোটেলে, খাওয়া দাওয়া করার পরে পরে ওকে বাড়িতে একবার অটো নিয়ে বাড়িতে পৌঁছে দিই। হুম। এবার আমাদের কথা আর কি কন্টিনিউ চলতে থাকে। হয়তো হুম। দিনে তো হয়তো দোকানদারি করার কারণে কথা বলার সুযোগ হইতো না, রাত্রে কথা হইতো, প্রতিদিনে রাত দেখা গেলো 2টা 3টা 4টা এরকম আমাদের বড় হয়ে যাইতো, জি। কথা বলতাম। বা তখন আস্তে আস্তে যখন 15 দিন বা এদের পরে আর কি প্রায় আমাদের 2 মাস যখন কথা সব চলতেছে, তখন আমি জিজ্ঞেস করলাম যে তুমি আসলে এই সম্পর্ক করতে চাও না, তোমার কি কারোর সাথে রিলেশন আছে কিনা, সত্যিটা আমাকে বলতে পারো বন্ধু হিসেবে, যেহেতু তুমি বন্ধু ভাবো, হুম। নয় আমি ভালোবাসি ঠিক আছে, কিন্তু তুমি তোমাকে বন্ধু ভাবো, তো সেই ক্ষেত্রে সত্যিটা বলতে পারো। কারণ আমার কারোর সাথে কোনো সম্পর্ক নাই। তো আমি বললাম যেহেতু তোমাকে সত্যি শুধু বন্ধুত্ব এই জন্যই করছি যে আস্তে আস্তে তোমার প্রতি তোমার কাছে আমি যাইতে পারি। হুম। তো সেই ক্ষেত্রে তুমি যদি চাও আমার ফ্যামিলি এখন আমি পাঠাই, আমি তোমাকে সত্যি বিয়ে করতে চাই, এভাবে ডাইরেক্টলি বললাম, হুম। বা তোমাকে আমার ভালো লাগে। হুম। পরে বললো দেখেন আসলে আমার দ্বারা কখনোই সম্ভব না, আচ্ছা। আমি এই সম্পর্কটা ছাড়া অন্য কিছুতে যাইতেই চাই না। মানে কি আমাকে বলতেছে আমার সাথে বন্ধুত্ব সম্পর্ক ছাড়া অন্য সম্পর্কে আগাবে না, যদি আপনি না চান এখানেই বাদ দিতে পারেন। হুম। তো আপনি বন্ধুত্ব কন্টিনিউ করলে করতে পারেন, আচ্ছা ঠিক আছে। তো আমি মানে কি হাল ছাড়িয়ে দেখি কতদূর যাইতে পারি বা ওই কতদূর আগায়। পরে এবার বলতে বলতে পরে বললো আচ্ছা ঠিক আছে, কথা বলতে বলতে এবার 2-3 মাস যাওয়ার পরে পরে মানে কি মাঝে মাঝে ও 2 বোন ফরিদপুরে আর কি থেকে পড়ালেখা করতো। হুম। তো বললো আমি তো ফরিদপুরে যাবো, ছুটি নেওয়া যায় নাকি দোকান থেকে, আমার বোন ওইখান থাকে, ওর একটু দেখতে যাবো। তো আমি আগে কাকার বলছি মুখ দিয়ে আমার ছুটি লাগবে, তোমার একদিন আগে 2 দিন আগে ওই জানাইছে। হুম। যাওয়ার পরে ওই বলতেছে যে আমার বোনের কাজ তো আর খালি হাতে যাওয়া যাবে না, তো কিছু নিয়ে যান। তো কি নেবো, মানে কি ফল টল ইত্যাদি যা আর কি। হুম। তো সবকিছু 1-2 কেজি করে আমি বললাম একা থাকে, বলে না ওর সাথে ওর বান্ধবীরা আছে না, 10 জনের নিচে তো নাই, তো হয়তো একা খাইতে পারবে না, তো একটু বেশি করে নিয়ে লাগবে, নইলে বলবে কিপটা, হুম। কি আনছে ওর বোনেরই হয় না। জি। তো সেই ক্ষেত্রে মানে কি যেই কয়বারই ওর সাথে গেতাম দেখা করার জন্য ওই বোনের সাথে, তো ফল টল ইত্যাদি যত খাবার যা আছে নিয়ে নিতাম আমি। আর এবার ওর সাথে মাঝে মাঝে হয়তো 1 মাস 1.5 মাস পরে কন্টাক্ট দেখা হইতো, মানে কি ঘোরার জন্য বের হইতো। হুম। তো তখনই বলতো, আমি যখন ওকে দেখতে ইচ্ছা করতো তখন বলতাম আজকে একটু বের হবো, দেখা করতে যাই। পরে বলো দেখো বাড়ি থেকে কি বলে বের হবো, তো মাকে এতটুকু অপশন বলা যায়, মা কিছু কিনতে যাবো, মার্কেট করতে যাবো, তাইলে আমার মা যাইতে দেবে, নইলে তো যাইতে দেবে না। হুম। মানে কি একটা ইস্যু ছিল যে কি করতে যাবো, কি বইলে যাবো, বেরোবো কি বইলা, তাহলে মার্কেটের কথা বলতে হবে। তো বললাম আচ্ছা তুমি ঠিক আছে মার্কেটের কথা বলে আসো, তো জানোই তোমার কাছে কিন্তু টাকা নাই, আমি বুঝছি আমার মার্কেট করে দেবো, তুমি চলে আসো, হুম। যেহেতু আমার দেখতে ইচ্ছে করতেছে, তুমি যা বইরে চলে আসো, যেই মার্কেটের কথা বলো সেটা আমি করে দেবো, তোমার টেনশন নেওয়া লাগবে না। তো এইভাবেই যখনই দেখা করতে চাইতাম তখনই বলতো বাড়িতে কি বলে বের হবো, মানে কি আমাকে এটাই ছিল ওর উদ্দেশ্য, যে খেলে কিছু কিনে দিতে হবে। হুম। তো এইভাবে যাইতাম ফরিদপুরে, যেহেতু ওর বুঝি ফরিদপুরে বেশি যাওয়া হয়তো। ফরিদপুরে আমাদের ওইখানে শেখ রাসেল নামে পার্ক আছে, ওইখানে বহুতবার গেছি, বা কবি জসীমউদ্দিনের বাড়িতে গেছি, হুম। খন্দকার মোশাররফের বাড়িতে গেছি, মানে কি ওখানে হাজারো বার গেছি হয়তো বা, এর কোনো হিসাব নাই, ঘুরছি ফিরছি। এরপরে ঘোরাফেরা করতেছি বা কথা তো রাত্রে চলতে গেছে সবসময়, হুম। মানে কথা একদিনও মিস নাই। তো মাঝে মাঝে ওর ফোনটা ওয়েটিং পাইতাম, তো জিজ্ঞেস করতাম যে তোমার ফোন ওয়েটিং কেন, তো বলতো দুলু ভাই ফোন দিছে, বাবা ফুফাতো ভাই ফোন দিছে। তো আসলে এত ওয়েটিং পাইতাম না যে সন্দেহ করা যায়, যেহেতু আমি ঘন্টার পরে ঘন্টা কথা বলি, যদি কারোর সাথে রিলেশন থাকে তাই সেও তো এইভাবেই ফোন দেবে। আমার জি। বিশ্বাস ছিল তো যেহেতু এত ফোন ওয়েটিং পেন হয়তো আত্মীয় স্বজনই হবে। হুম। তো সেই ক্ষেত্রে অত মাইন্ডও নিতাম না, এভাবে আস্তে আস্তে চলতে থাকলো, কথা চলতে থাকতো। তো এবার যত দূর আগানো সম্ভব, যখন আমাদের সম্পর্কর বয়স প্রায় 3 বছর, হুম। তখন আমি ওই কাকা দোকানে থাকা অবস্থায় আমার আপন ফুফাতো বোনের সাথে আর কি আমার বিয়ে ঠিক করে ফেলে। জি। আমার কাকারাই হয়তো বা, আমার আব্বু নাই, তো আব্বু হঠাৎ করে মারা যায় তখন, আর বড় ভাইদের সাথে আলাপ করে, আমার বড় আমি ভাইদের ভিতরে ছোট, হুম। 2 ভাইয়ের সাথে। তো সেই ক্ষেত্রে আমার ফুফাতো ভাই বোন একটু প্রতিবন্ধী টাইপের ছিল, কিন্তু টাকা পয়সারও আপনাকে অনেক বড় লোক, জি। আমাদের চেয়ে অনেক বড় লোক। তো সেই ক্ষেত্রে আর যেহেতু আমাদের গার্জিয়ান আব্বু নাই, কাকারাই গার্জিয়ান, হুম। কাকাদের সাথে আলাপ করে, আর আমি কাকা দোকানে যেহেতু থাকি, হুম। তো মনে করছে তারা যেটা বলবে সেটাই হবে। হুম। বা ছোটকাল থেকে তাদেরকে অনেক ভয় পেয়ে তাদের সব কথাগুলো শুনছি, তো এই বিষয়ে হয়তো তারাই সিদ্ধান্ত নিয়ে নিছে। হুম। হুট করে আমি হয়তো 2 দিন বা 3 দিন আগে, হয়তো শুক্রবার বিয়ে, আমি মঙ্গলবার জানতে পারছি যে বিয়া, বাড়িতে গেছে, আম্মু বলছে তোর বিয়ে ঠিক হয়েছে। তো বললাম আমাকে না জানি আম্মু এটা কি বললাম, আমি তো কিছু করি না, তোর কাকার বা তোর বাইরে ঠিক করছে। হুম। তো এটা শোনার পরে আমি মেয়েটাকে রাত্রে ফোন দিছি, এই ব্যাপার যে তোমার সাথে 3টা বছর মিশলাম, বা তোমাকে তো আমি একতরফা ভাবেই হলে ভালোবাসি, তুমি তো শুরু থেকেই বলছিলাম তোমাকে ভালোবাসি, তো এখন এই কাজটা করছে, হ্যাঁ আপনার সাথে মিশতে মিশতে আমিও আপনাকে একটু হলেও ভালোবেসে ফেলছি, কিন্তু মেয়েটা বলতেছে। হ্যাঁ মেয়েটা বলছে, তবে আপনাকে আমাকে আরেকটু সময় দিতে হবে, আরেকটু আপনাকে চেনার জন্য, বোঝার জন্য আমার আরেকটু সময়ের প্রয়োজন। এখন যদি আপনি আমাকে ভালোবাসেন বা আমাকে বিয়ে করতে চান, তাহলে আপনার এই বিয়েটাকে ভাঙতে হবে, হুম। নাহলে তো আপনি আমাকে পাবেন না।
তো সেই ক্ষেত্রে আমি যেহেতু মেয়েটাকে এত ভালোবাসি বা এতটাই মিস করি, সেই ক্ষেত্রে আমার মনে হলো ওর জন্য কিছু তো আমার করাই দরকার, যেহেতু এখন এই মতো রাজি হয়েছে ওই। হুম। আর এতে ওর বাপ মার সাথে কথা বলাইছে, সবার সাথে আমার কন্ট্যাক্ট করাই দিছে, ওর মার সাথে কথা বলাইছে, বড় দুগুনের সাথে কথা বলাইছে, ওর বড় আফার আমি বলছি আপা দেখেন এই ব্যাপার, আপনারা যদি চান আমার বাপ মারে পাঠাই দিতে, কাকাকে পাঠাইতে পারি, যেহেতু বাপ নাই। বলছে দেখো আমি যেইখানেই বিয়ে দিই না কেন, গার্জেন আসলে তোমার গার্জেন আগে আসবে। আচ্ছা। যদি আমরা ফ্যামিলিগতভাবে বিয়ে দেই তাহলে তোমার গার্জেন দেখার জন্য সবার আগে আসবে। হুম। কারণ ওই তো রিলেশন করে কাউকে বিয়ে করবে না, যেহেতু ফ্যামিলি ভাবেই আমরা দিব, তাহলে তোমার গার্জেন অবশ্যই আগে আসবে। হুম। আর আমার বোন যদি কাউকে একা ভালোবাসে বিয়ে করছে, সে রাজা চলে, তার সাথে আমরা দিব না, অবশ্যই গার্জিয়ান লাগবে, সে যেই হোক, তুমি হও আর যেই হোক। তো সেই ক্ষেত্রে ওকে বলার পরে বললে তাহলে তো আপনি আমাকে চান, তো যে তোর বাপ মার সাথেও কথা বলছে, ওর বোনের সাথেও কথা বলছে, তারা এইভাবে কথাগুলো বলছে, মনে হলো সবাই একটু হলো রাজি আছে। হুম। আমার কাছে এটাই মনে হয়েছে। তো যাক গে, আমি ওকে বলার পর বললাম আচ্ছা ঠিক আছে, বিয়েটা ভাঙার ব্যবস্থা আমি করতেছি। আপনি বললেন? হ্যাঁ আমি বলতেছি, ওকে এতটুকু শান্ত রাখলাম, আমি বিয়ে অবশ্যই ভেঙে দেবো, কারণ যেহেতু আমি তোমাকে ভালোবাসি, তোমাকে নিয়ে থাকতে চাই। ওকে। আচ্ছা বলে আচ্ছা আপনি যা পারেন, যেটা ভালো মনে হয় সেটাই করেন। হুম। মেয়েটা আমাকে এইভাবেই সান্ত্বনা দিল। পরে আম্মুরে বললাম আমি এটা তো তুমি ঠিক করলে না, আমি তো বিয়েটা করতে পারবো না কোনো মতেই। হুম। কি জন্য? ওদের তো টাকা পয়সার কোনো কিছু অভাব নেই। বললাম এটা না, আমি আর একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, খালি এতটুকুই বলছে আমার আম্মাকে, আর কিছু বলিনি। কয় কার সাথে, বাড়ি কোথায়? আমি বলছি এগুলো তোমার পরে বলবো, কিন্তু আমি বিয়েটা করে দেবো, তুমি একটু কাকারে বোঝাও বা বড় ভাইকেও বোঝাও। হুম। পরের দিন বড় ভাইয়ের সাথে কথা বলছে, বলার পরে ভাই রাজি হয় নাই, যেহেতু আত্মীয় স্বজন যাই গেছে, নিজে গেছে, তাহলে মান সম্মান চলে যাবে। হুম। তো আমি যেহেতু শুনছি রাজি হয় না, মা আমার একটু রাগারাগি করছে, বিয়ে করতে হবে। পরের দিন আমি সকালে ফজরের পরে চলে এসেছি ঢাকা, পলাই চলে এসেছি ঢাকা, হুম। কারোর কাছে না বললে একবারে। আচ্ছা। ঢাকা এসে আমার মতো রয়েছে, যখন তো বাড়িতে পায় নাই, তখন তো জানাজানি হয়ে গেছে, তখন তো মনে করছে আমার মাই হয়তো সরাই দিছে। হুম। যেহেতু দোকান থেকে বইলে কই বাড়িতে আসি যে আমার সাথে একটু কথা আছে, কাকার কাছে বলে আসছি, তো তারা পুরোপুরি সন্দেহ করছে যে আমার মাই সরাই দিছে, হয়তো মেয়েটা একটু প্রতিবন্ধী টাইপের, তো আমার বৌদ্ধ বোন, সেই ক্ষেত্রে ওর মাই হয়তো চায় নাই, সেই জন্য সরাই দিছে। পরে আইসা ভাইগো, আমার বড় ভাইকে আমি আর কি অন্য মানুষের মাধ্যম থেকে আর কি শুনতে পাইছি যে যেহেতু আমার বাড়ির সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না, আমার নম্বরটা আমি খোলা রাখছি সবসময়, যে তারা তোমার সাথে কন্ট্যাক্ট করে। হুম। তো সেই ক্ষেত্রে পরে আমার বাড়ির কাছে এসে বলছি এটা কি হলে, তারা অপমান করছে, হ্যান ত্যানের ফুয়ারা বলতেছে বাড়ি যত সই সম্পত্তি আছে বা জায়গা সয় যত জায়গা পাবে তারা লিখে নিয়ে নেবে না, বা অন্য কারোর কাছে বিক্রি করে দেবে, যেহেতু তাদের মেয়ের আমি বিয়ে করে নেই, তারা তোমাদের বাড়িতে জায়গা পাবে। হুম। তো এতে আমার কাকা খুব রাগ হয়ে পরে আমার মার হাতে এসে খুব খারাপ ব্যবহার করছে, আর কি মারাই এসছে আর কি, অনেক ভালো ছিল, এতটাই খারাপ ব্যবহার করছে। হুম। মা অজরে কান্না করছে, না থাকতে পাইরা তার 2 দিন পরে মা সুইসাইড করার জন্য পদক্ষেপ নিয়েছিল। আপনার মা? হ্যাঁ, লজ্জা পাই, যেহেতু দেওরা এসে গায়ে হাত তুলছে, ওহো। আর সেইখানে বড় 2 ছেলে দাঁড়ায় তামসা দেখছে। হুম। তো সেই ক্ষেত্রে সে কষ্ট অপমানিত, যেহেতু আমার মা একটু ইসলাম দিক থেকে অনেকটা ছিল, এখনো কে মারা এলাকায় মানুষ মারা গেলে আমার আম্মাই গোসল করায়, আচ্ছা। আচ্ছা। বা কখনো আমি দেখিনি যে একক নামাজ কায়দা করছে। সেই ব্যক্তি কতটা কষ্ট পাইলে সুইসাইড করার জন্য পদক্ষেপ না, সেটা আমি বুঝতেছি কতটা সে কষ্ট পাইছিল আমার জন্য। হুম। তো সুইসাইড করার জন্য পদক্ষেপ না, হ্যাঁ উপর আল্লাহ বাঁচাইছে, এটা যে বড় কথা। ফরিদপুরে নেওয়া হয়, তারপরে সেই ক্ষেত্রে তার যে কোনো আর কি সুস্থ হয়। সুস্থ হওয়ার পরে আমার বোন বা আমার বাইরে, যেহেতু আমার জন্য মরতে গেছে, সে একবারই কন্ট্যাক্ট বিশ্বর মাকে বলে দেয় তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে না, উপজনে ফোন দিয়ে জীবনে বাড়িতে আসে না। হুম। তো আমি ফিরে ফোন দিই কি অবস্থা বাড়ির, পরে কি আমার ফোন ধরে না, আমার বড় বোন ছোটো বোনের ফোন দিয়ে কি আমার ফোন কন্ট্যাক্ট করে না। পরে পাশের বাড়িতে ফোন দিয়া জানি যে আমার আম্মা কেমন আছে, তারা বলে এরকম বিষ খাইছিল, তোর কাকারা মারতে গেছিলো। তো এইভাবে চলতে থাকে, কারোর সাথে কোনো কন্ট্যাক্ট থাকে না, এই বাড়ির কারোর সাথে আমি কথা বলতে পারি না, ঠিক আছে, কেউ আমার সাথে সম্পর্ক আর রাখবে না, যে আমাকে একবারে তেজপুত্র করেছে, এরকমই অবস্থা। তো আমার সাথে মেয়ের সাথে কন্ট্যাক্ট রেগুলারই হইতেছে আসার পর থেকেই। তো এবার চলতে চলতে পরে আমি ঢাকায় এসে রঙের কাজ করি বা ডেকোরেশনের কাজ করি, যেটা যখন পাইছি আর কি, যেহেতু এই কাজ কখনোই করি নাই, এই ফার্স্ট টাইম ঢাকা আসা হয়। হুম। তো এইভাবে করতে থাকি, তখন এভাবে কথা বলতে থাকি। ঢাকা থেকে 1 মাস পরে আমাকে ফোন দিতে বল, আমার একটু ফরিদপুর যাবো বা একটু কাজ আছে, আমার সাথে তোমার যাওয়া লাগবে। হুম। সেতু তো এই ঢাকা থেকেই কাজ ফেলাই দিয়ে চলে যাইতাম, যে কয় টাকায় কাজ করতাম এই টাকা নিয়ে ওর সাথে ঘুরে ফিরে 2 দিন থাইকে বাড়িতে যাইতে পারতাম না। তো আমাদের ওইখানে আপনার 88 একটা হুজুর বাড়ি আছে, হুম। রাত্রে ওইখানে থাকা সবার জন্য ছেলেদের জন্য ব্যবস্থা আছে। হুম। তো ওর সাথে দিন বইরে ঘুরে ফিরে লাস্টে যাই ওই হুজুর বাড়ি থাকতাম রাত্রে, আবার ভোরে ঢাকা চলে আসতাম। আচ্ছা। বাড়িতে যাইতে পারতাম না, বাড়ির পাশ দিয়ে দূর দিয়ে ঘুরতাম, সারাদিন এলাকা দিয়ে ঘুরতাম, কিন্তু বাড়িতে যাওয়ার সাহস ছিল না, যে জি। যে মার এক নজর দেখতে যাব সেই ক্ষমতার ওই সাহসটা আমার ভিতরে ছিল না। ও বলতো এখন তোমার বাড়িতে যাওয়া উচিত সেতু। আমি বললাম কিভাবে যাবো, এটা তো সম্ভব না, কেন এখন আমার উপর রাগ আছে, আর যেহেতু ফোন রিসিভ করে না, ফোন দিলে কথা বল না, বলে যে আমার ছেলে মারা গেছে বা আমার বাইরে বলার ভাই মারা গেছে, ঠিক আছে, হুম। তো সেই ক্ষেত্রে তো যাওয়ার কোনো নাই। লাস্টে এরকম অবস্থায় আমার বড় বোনের বিয়ে ঠিক হয়। বিয়ে ঠিক হওয়ার পরে আমি যেইখানে থাকি, যেই রুমে থাকি, ওই রুমে আমাদের এলাকার লোক থাকে আরো 10 জন। হুম। তো সেই ক্ষেত্রে ওরা বলতেছে আমি জানি না তোমার বড় বোনের বিয়ে ঠিক আছে, ওরা জানে। হুম। কিরে বলছে তোর বোনের বিয়ে শুক্রবার, আজকে বুধবার, তুই বাড়ি গেলি না, কারণ আমাকে তো বলেই নেই। পরে আমি পাশের বাড়িতে ফোন দিয়ে শুনি, পর বল হ্যাঁ তোর বোনের তো বিয়ে ঠিক হয়ে গেছে হুজুরের সাথে, কিন্তু তুই আসবি না।
তা আমি বললাম আমার তো কেউ বলে নাই, কিভাবে যাব? পরে এখন আমি চিন্তা করছি যদি আমি রোমে থাকি তাহলে ওরা বলবে কি রে, বাড়িতে কি কাজটাই করে এসেছে, বাড়িতে ফোন তো দাওয়াত দিল না, তো রোমের তো বলাইতে হবে। তো বললাম হ্যাঁ আমি কালকে যাবো, আজকে যাবো না কালকে যাবো। পরে সেতুরে ফোন দিলাম, এই ব্যাপার আমার বড় বোনের বিয়ে, আমার তো দাওয়াত দেয় না, এখন রোমেও থাকতে পারতেছি না, তোমার যেহেতু বাড়িতে আসতে হবে আমার সাথে একটু দেখা করো, বা তোমারও খুব মিস করতেছি, অন্তত তোমার সাথে থাকলে হয়তো এই কষ্টটা বলে যাবো। হুম। তো বললো আচ্ছা আপনি আসেন। পরে যেদিনকে বিয়ে ঠিক সেই দিনকে ফজরের সময়টা বের এলাম ঢাকা থেকে। বের হওয়ার পরে ওর সাথে সেদিনকে ফরিদপুরে সারাদিন ঘুরলাম, একবার সারাদিন ওর সাথে থাকলাম। মানে কি আমার বোনের বিয়ে আমি কি বলবো, যাইতে পারি না, বা আমাকে ফোন দেয় নাই, কেউ কিছু জানায়ও নাই। আমার মাকে যখন শুনছিলাম ফোন দিছিলাম, ঠিক আছে, আমি নিজেই থেকে ফোন দিছিলাম, ফোন দিয়ে শুধু একবারই বললো তোর আসার দরকার নাই, তুই আসলে তোর কাকার এই বিয়েতে থাকবে না। আমার মা এতটুকু আমাকে কথা বলছিল, বা তারা থাকবে না, বিয়েটাই হবে না, ভেঙে দিতে পারে তারা, ঠিক আছে। কারণ আমার কাকার একটু পর্বা ছেলে তো, সবাই তার একটু এলাকায় ভয় পায়। তো তুই আসিস না, আসলে বরঞ্চ তোরেও মারবে, বরঞ্চ বিয়েটাও ভেঙে দিতে পারে, কারণ তারা আগেই এখানে বিয়েটা দিতেছে, তুই আসলে বিয়েটাই ভেঙে দিতে পারে, বা তারাই আসবে না। বললাম ঠিক আছে, বোনের ভালোর জন্য না আমি দূরেই থাকলাম। গেলাম না, পরে ওর সাথে সারাদিন ঘোরার পরে মনে হলো না আমার বোনকে আসবার জন্য একবার হলাম দেখবো, বা বোন জামাইকে একটু দেখি। পরে সন্ধ্যার দিকে একবার বাড়ির নিকটে আসলাম, চকে বসে রয়েছে আস্তরের দিকে এসে, ঠিক আছে, কখন নিয়ে যাবে তখন দেখবো। তো বাড়ির নিকটে এসে দূর থেকে শুধু গেট ঠেট সাজাইছে এইগুলোই দেখতে পারলাম, কিন্তু কাউকে দেখতে পারলাম না আর কি, আমি এতটাই দূরে ছিলাম, কাছে আসার সাহস পাইনি। এভাবে চললো। পরে রাত্রে এসে ধরে ফোন দিলাম, এখন থাকবো কোথায়? বললো তুমি তো বাড়ি যেতে পারবো না, তা থাকবো কোথায়? বললাম রাস্তাতে ঘুরে ফিরে আট্রসি যাওয়া লাগবে, না রেল রাস্তা শুয়ে থাকা লাগবে, রাস্তাঘাটেই থাকতে হবে, কারণ বাড়ি যাওয়ার তো আমার কোনো অপশন নাই। হুম। পরে আমাদের এলাকার একটা ছেলের সাথে হয়, কিরে তুই বাড়িতে আইসোস কবে, তোর তো বাড়িতে যাওয়ার জায়গা নাই, হ্যান তেন ব্যাপার। বললাম হ্যাঁ এই ব্যাপার, মানে আমার একটু পরিচিত ছিল, একটু ঘনিষ্ঠ ছিল। পরে বলো তো রাত আজকে আমার বাড়িতেই থাক। তো ওর কাছে ছিলাম রাত্রে, তো ওর কাছে থাকার পরে পরে ওই জানে যে আমি আর কি সেদিন আমি মেয়েটার সাথে কথা বলি আর কি, ঠিক আছে, যার জন্য হয়তো এত কিছু হয়েছে। পরে বললো ওর সাথে কি এখনো কন্টাক্টে আসো? আমি বললাম হ্যাঁ কন্টাক্টে আছি। কয় ওর নম্বরটা দিবি? আমি কি কেন, আমি তোর ভালোবাসি, তোর ওর নম্বর দেবো কি জন্য? বললাম তাছাড়া নম্বর নিয়েও তো কাজ করতে পারি না, জীবনে কথা বলবে না, কারণ আমি 1.5 মাস পর্যন্ত ফোন দিয়ে 1 মাস পর্যন্ত ফোন দিয়ে পাইনি, রিসিভ করে থুয়ে দিয়েছে, কোনো লাভ নাই, কোনো একটু ট্রাই করে দেখতাম। তো তারপর আমি কিছু না দেওয়া যাবে না, যেহেতু আমি শুয়ে পড়ছিলাম তখন আমার ফোন থেকে নম্বরটা নিয়ে নিয়েছিল ওই ছেলেটা, নম্বরটা রাত্রে ফোন থেকে নিয়ে নিয়েছে। তো এইভাবে চলার পর আমি ঢাকা আসি, আবারও কথাবার্তা হয়, এইভাবে কথাবার্তা আমাদের মাঝে চলতেই থাকে। তারপর লাস্ট যখন ফিরে আবার এরকম ঢাকা থেকে আমি যতবারই আসতাম ওই ফোন দিয়ে আমাকে নিয়ে নিত, মানে কিছু যদি বলতাম দেখতে চাবে বা আমাকে বলতো আমি কিন্তু মার্কেটের কথা কয়ে বের হয়েছি, আমার কিছু কিনে দিত। এইভাবে আমি মনে হয় 18টার মতো শাড়ি কিনে দিছি আচ্ছা। টোটাল। আর মানে কি বোরকা দিছি 6-7টা, মানে কি ওর যখন যা লাগতো, জুতা স্যান্ডেল তো শুরু করে যখন ওর যা লাগতো বলতো এটা আমার লাগবে আজকে, সঙ্গে সঙ্গে কিনে দিতে। হ্যাঁ সঙ্গে সঙ্গে কিনে দিতাম। মানে কি আমার কাছে টাকা থাকলে হয়তো শুধু, কারণ যেহেতু বাড়িতেও টাকা দিতেছি না, যা কামাই করতেছি ওরই দিতেছি ওর পেছনে, মানে কাজও টাকা রাখতেছি না, টাকার সঙ্গে ভালোই টাকা যাই কামাই করছে ওর পেছনে সব খরচা করছি, কারণ বাড়িতে তো আমি দিতেছি না, এই টেনশনটা না যে বাড়িতে টাকা দেওয়া লাগবে, কারণ কার সাথে তো কন্ট্যাক্ট নাই, দিনে খাইয়ে দিয়ে যা বাঁচতো ওর জন্য খরচ করতাম। জি। এবার দিতে দিতে লাস্টে যখন পরে এবার চলতে চলতে লাস্টে আপনার হলো প্রায় 5 বছর যখন আমাদের রিলেশনটা এবার চলতেছে, তখন ফিরে আমাকে বললাম ফরিদপুর যাও তুমি একটু আসো। তো সেদিনকে গেলাম 9টার দিকে, যে আমি আর কি আমাদের এলাকায় পৌঁছেছি। তো আসছে এক বাসে উঠছি, ফরিদপুর যাওয়ানো 40 মিনিট লাগে ওইখান যেখান থেকে বাসে উঠছি। তো 40 মিনিট আমরা 100 কল আসছে ওর ফোনে, বাসের ভিতরে সেতুর ফোনে। আমি বলছি ফোনটা ধরো না, কে ফোন দেয়? তখন অলরেডি ওর বড় বোনের আর কি বিয়ে হয়ে গেছে মাঝে। তো ওর বড় বোনের বিয়ে একটা ঝামেলা হয়েছে কি, ওর বড় বোনের বিয়ের সময় আমার একটা ক্যামেরা ছিলাম 70,000 টাকা পুরানটা ক্যামেরা কিনছিলাম ডিএসএলআর। ওই বলে আপনার ক্যামেরাটা আমাকে একটু দেন, আমার বড় বোনের বিয়ে তো ছবি টবি তুলে আবার দিয়ে দেবো। তো ভাবলাম আমার দুলাভাই ফোন দিচ্ছে, তা বললাম দুলাভাই ফোন ধরে কথা বলো, সমস্যা কি? তখন যদি বলে আমার আম্মারে চায়, তখন গাড়িতে থাকলে যেটা ঝামেলা হয়ে যাবে, কি কবা না যে কোথায় যাইতেছি, বলবা যে আমার বোনের সাথে দেখা করতে চাইছি, যেহেতু 2 বোন ফরিদপুর থেকে পড়ে, তোমার তার এক বোনও আছে ছোটজন, বলবা যে সেই বোনের কাছে যাইতেছি। বলছে না বলা যাবে না, ধরা যাবে না, ধরার দরকার নেই, কোনো সমস্যা নাই। তো ধরতেছে না, শুধু ফোন দিতেই না, এমনি যে আমার সাথে হাইসে মুখে কথা বলে বা হাত ধরে বসে থাকে। সেদিনকে ফোন আসার পরে দেখি ওর চোখটা মুখটা মলিন কালো হয়ে গেছে, দলা মুখটা, যেহেতু ফর্সা মানুষ এমনিতে আরও কালো লাগতেছে এখন আর টেনশনের কারণে। তো বললাম কি হয়েছে আমার কাছে খুলে বলো বন্ধু হিসেবে। বলে না ওরকম কোনো সমস্যা নাই, টেনশন আপনি চলেন। এবার যাইতেছি দেখি তখন তো আপনাদের অ্যাফেয়ার, প্রেমের সম্পর্ক। ওই তখন আর কি রাজি হয় নাই, কখনই আমাকে বলে নাই। মানে বিয়ে তো ভেঙে দিল আপনার, তারপরে রাজি হবে না কেন? মানে কি এখনো বলে নাই যে আমাকে বিয়ে করবে, বা সময় চাইতেছে শুধু ভাই আমাকে বোঝার জন্য, এখন ওর বোঝা শেষ হয় নাই। আচ্ছা। আমি যে কিরকম লোক করছি না এই শেষ হয় না আর কি, এই জন্য। তো বললাম কে, তুমি ফোনটা ধরো। বলে না ধরা যাবে না, দুলাভাই ফোন দিচ্ছে, যদি আম্মুকে চাই না দিতে পারলে রাগারাগি করবে, দুলাভাই একটু রাগি টাইপের। তা ঠিক আছে না ধরলাম। তো এইখানে যাওয়ার পরে ওর বোনের কাছে গেল, যাওয়ার পর ওইভাবে ফল কিনে নিয়ে গেলাম ওর ছোটো বোনের কাছে, ফরিদপুর মেডিকেলের নার্স আর কি পড়তেছে। তো যাওয়ার পরে দিয়ে আসার পর বললাম তখন চলো পার্কে থেকে ঘুরে আসি। তখন দুজন পার্কে গেলাম, শেখ রাসেল পার্কে। যাওয়ার পরে 10 মিনিট যাওয়া বসে আমার সাথে কোনো কথা বল নাই, 10 মিনিট মনে হয় আরও 10 বার ফোন আসছে।
এনে দেখি চোখে ওর অলরেডি পানি পড়তেছে। তখন বললাম কি সত্যি কথা বলো, যদি তোমার আমার সাথে কথাই বলতে ইচ্ছা না করে তাহলে এখান থেকে বসে থেকে লাভ নাই, তুমি চলো বাড়ি চলে যাই। বললো হ্যাঁ সেটাই যা উত্তম। সেদিন ওর সাথে কোনো কথাই বলে না, শুধু বেজার। তো বললাম একটু ওয়াশরুমে যাবো, আপনি আমার ব্যাগটা রাখেন, ওই আমাকে বললো। তো ওর ব্যাগটা আমার কাছে দিয়ে ওই ওয়াশরুমে চলে গেল। তো ওয়াশরুমে যাওয়ার পরে ফিরে দেখি আবারও ফোন দিয়েছে। হয়তো ওর 5 মিনিট লাগছে, 5 মিনিট আর 5-7 বার ফোন আসছে। তো আমি চিন্তা করলাম যদি ওর ফোনটা রিসিভ করি তাহলে হয়তো একটা ঝামেলা হয়ে যাবে, ওর যে কোনো আত্মীয় ফোন দিতেই পারে। তাহলে বলতে পারে একটা ছেলে ওর ফোন ধরলো কী করে, তাহলে ছেলের কাছে ওই আছে, তাহলে হয়তো ওই বিপদে পড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি ফোনটা না ধরে শুধু মিস কলে যে নম্বরটা রাইখে দিছি, যে কে ফোনটা দিল দেখবো পরে। তো এইভাবে আসার পরে ওর ফোন দিয়ে দিছি। তো হয়তো অনেকটু চালাক ছিল, তো তো ওই টের পাইছে যে হয়তো আমি নম্বরটা নিয়ে নিয়েছি, মিস কল যাই দেখছে মিস কল নাই কাটা আর কি, ঠিক আছে। দেখার পরে হয়তো ওই যে কোনো কিছু হয়তো বলে রাখছে ছেলেটাকে। আমি ফিরে ফোন দেই, ফোন রিসিভ করে না। বাড়িতে আপনার আপনার ঢাকা আসতে আসতে অনেকবার ফোন দিছি, যে যতক্ষণই গাড়িতে ছিলাম আমার নম্বর দিয়ে ফোন দিচ্ছে। হয়তো মেয়েটা ছেলেটাকে বলে দিচ্ছে যে এই নম্বর থেকে ফোন যাইতে পারে, বা আমার কোনো আত্মীয় ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারে, তুমি ফোন ধরো না। তো সেই ক্ষেত্রে আমার ফোন রিসিভ করতেছে না। এভাবে চলতেছে, ফোন দেই ধরে না। পরে লাস্টে এসে রুমের এক লোক দিয়ে আমি ফোন দিলাম। তো ফোন দেওয়ার পরে ফোন ধরছে। ধরার পরে আমি ওই ছেলেটাকে দিয়ে কথা বলাইছি যে জিজ্ঞেস করো যে সেতু নামে কাউকে সে চিনে কিনা। তো ফোন দেওয়ার পরে সেতু নামে আর কি চিনে না, হয়তো ওর অন্য কোনো নাম ওর কাছে বলা ছিল কিনা, আমি শিওর সেটা তো জানি না, চিনে না। তো বললাম যে ভাই আপনি কি এই নম্বরে লাস্ট এত নম্বর, মেয়েটার লাস্ট নম্বর ছিল 82, এই নম্বরটাকে আপনি চিনেন কিনা, সেদিনকে এতগুলো ফোন দিছিলেন? পরে বললো হ্যাঁ চিনি তো, সে তো আমার গার্লফ্রেন্ড। ওই ছেলেটার কাছে বলতেছে, তা আপনি এই নম্বর পাইলেন কোথায়? তখন আমি ফোনটা নিছি, ঠিক আছে আমার কাছে দাও। পরে বললাম ভাই আমি তো লাস্টে আজকে আপনাকে 3-4 দিন যাবত ফোন দিয়ে বলছি, লাস্টে 67 এই নম্বরটা আমার। তো আমি তো আপনাকে ফোন দিয়ে দিই যে আপনার ফোন রিসিভ করেন না বা কথা বলেন না, কি কারণ কি, আপনাকে কেউ নিষেধ করছে? পরে বললো তুমি কে? তখন বললাম ভাই আমি শাওন। তো হ্যাঁ নাম জিজ্ঞেস করলাম, তো তার নামটা বললো। বলার পরে যেই নামে ফোনে সেভ করা ছিল সেই নামের সাথে আর কি মিলে নাই। ফোনের নাম লেখা ছিল চাঁদ, হয়তো ভালোবাসে সে তো চাঁদ নামে সেভ করে রাখছে। পরে বললো ভাই আপনি কি জন্য আমাকে ফোন দেন, কিসের জন্য? তো বললাম ভাই আপনার নম্বরটা আমি ওই ফোনে পাইছি, লাস্টে 82 আমি সেতুর ফোনে পাইছি। বললো সেতু আপনার কি হয়? তো বললাম সেতু তো আমার বন্ধু, ওর সাথে আমি প্রায় 3-4 থেকে 5 বছর যাবত কথা বলতেছি, বাট আমি ওকে ভালোবাসি, ও এখনও আমাকে বিয়ে করার জন্য এইভাবে এইভাবে বলছে। আমি সত্যিটাই ওকে খুলে বললাম, আমাকে এই আশাটুকু দিছি যার জন্য আমার ফুতো উনি বিয়েটাও ভেঙে দিছি ভাই, আমি সেই লোক। তো আপনি কি ফোন ধরেন নাকি? ফোন তো ধরতেই পারেন, অপরিচিত নম্বর যে নম্বরে কথা তো বলতে পারেন, কে ফোন দিচ্ছে আপনাকে ইমার্জেন্সি, এত বারবার ফোন দিতে বা কল ব্যাক করতে পারেন, তাও করতেছেন না, কারণ কি? বললো না ভাই এমনিতেই ধরি না, আপনার সাথে একটু পরে কথা বলতেছি, আপনি ফোনটা রাখেন। হয়তো এই বলি ওই সেতুকে ফোন দিছে, আমার ফোনটা রাইখে সাথে সাথেই ফোন দিছে। দেওয়ার পরে আমিও সেতুরে ফোন দিছি, দিয়ে ফোন ওয়েটিং। তো ফোন ওয়েটিং দেখাতে আবার আমি ওই ছেলেটাকে আবারও ফোন দিছি, চাঁদ, যে নামে ওর নামে সেভ করা ছিল। তো চাঁদ বারে আমি আবারও ফোন দিছি, চাঁদ বারে ফোন ওয়েটিং। তো সেতুর ফোন ওয়েটিং, ওই ছেলেটার ফোন ওয়েটিং। তো বুঝলাম ওরা কথা বলতেছে। তো 5-7 মিনিট পরে আমারে সেতু কল করছে, যে জীবনে আমার মনে 5 বছরে কোনোদিন ফোন ব্যাক করে নাই, না ব্যাগ তো দূরে কথা মিস কলও দেয় নাই। আচ্ছা, মানে ইচ্ছাকৃত ভাবে যে ফোন দিয়ে কথা বলবে মিস কল দিবে, ঠিক আছে, সেরকম কিছু করে নাই। কি জন্য জানি ওর জন্য এতটাই পাগল ছিলাম, কিন্তু কখনো মিস কলও দেয় নাই। আচ্ছা, তারপরে কল ব্যাক করেছে? হ্যাঁ ফোন ব্যাক করছে। ব্যাক করার পর বলতেছে আপনি ওই নম্বরে ফোন দিচ্ছেন কি জন্য? এমনি তুমি করে বলতো, সেনকে বলতেছে আপনি করে, যে আপনি ওই নম্বরে কল করছেন কি জন্য? বললাম আমি শুধু জাস্ট দেখার জন্য যে কে তোমার কোন দুলা ভাই, যে এতবার ফোন দিলে ফোনটা ধরলা না। আমি পরিচয় গোপন করেই তো কথা বলতে চাইছি। কিন্তু ফোন দেওয়ার পরে সে বলছে তোমার সাথে নাকি তার সম্পর্ক প্রায় 6 থেকে 6.5 বছর। তার মানে আমার সাথে 1.5 বছর বেশি আরো। যদি আমার সাথে 5 বছর হয়, তোমার তার সাথে 6.5 বছর। তো আমার সাথে এটা গোপন করার মানে কি? আমি যদি ফার্স্টেই জানতাম যে তোমার সাথে কার সাথে রিলেশন আছে, যেহেতু আমি ভালোবাসছিলাম, লাভ করছি তোমার এক দেখাতেই, আমি সেদিনকে ফিরে যাইতাম, তাহলে আমার বন্ধুত্ব করার কোনো দরকার ছিল না। আর তোমাকে বারবারই জিজ্ঞেস করছিলাম যে তোমার কারোর সাথে রিলেশন আছে কিনা, যার জন্য তুমি শুধু বন্ধুত্ব করবা, তখনও স্বীকার করো নাই। তাহলে এই ব্যক্তি আসলো কই থেকে, বা আমাকে মিথ্যা বলার কারণ কি? এর পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই আছে, যার জন্য আমাকে মিথ্যা বলছো, কারোর সাথে সম্পর্ক নাই, জাস্ট শুধু বন্ধুত্ব রাখবা। তা মিথ্যাটা বললা কি জন্য? বলো যা করছি যা বলছি একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার, মিথ্যা বলে হাসা বলে যা শেষছিলাম একান্ত ব্যক্তিগত ব্যাপার, ওটার জন্য আপনাকে আমি কৈফিয়ত দেবো না। আপনি মন চাইলে বন্ধু হিসেবে কথা বললে বলেন, না চাইলে নাই, বাট আমি ওকে ভালোবাসি, ওকেই বিয়ে করবো। বাট আমি ওরে আপনার কাছে ভিক্ষা চাই, ওরা আর জ্বালায় না, বরং আপনি এখন থেকে আমাকে আর ফোন না দিলেই ভালো হয়, যেহেতু ওই বিষয়টা জানিয়ে গেছে এখন ওই আমার গাইলাগালি করছে আপনার জন্য, তো আপনি যদি ফোন না দেন তাতে আমার জন্য ভালো হয়।
তো আমি বললাম দেখেন আপনার সাথে প্রায় 5 থেকে 5.5 বছর মিশছি, এত কথা বলছি, যার জন্য আমি বাড়ি ঘর ছাড়া আজকে আমি কি করে আপনাকে বলে থাকবো? হুম এটা তো আমার পক্ষে সম্ভব না, একমাত্রই বলে থাকতে পারি, এখন মরণ ছাড়া আর কোনো কায়দা নাই। হুম তাহলে আপনি সময় চাইলেন কি জন্য, যে আমাকে আরো বোঝার প্রয়োজন আছে? আপনি ওরে বাদ দিয়ে আমার সাথে আরো 2 বছর বুঝেন, তারপর যদি মনে হয় আমি খারাপ, আর একটা দিক খারাপ দেখান, হুম তারপর আপনি আমার চলে যান খারাপ দিকগুলো দেখাইয়া, যে তোর এই দিকগুলো খারাপ, যার জন্য তোর সাথে আমি থাকতে পারবো না। হুম কিন্তু খারাপ দিক না দেখাইতে আপনি চলে যেতে পারেন না। তাহলে আমাকে বলছিলেন তখন কি জন্য, যে হ্যাঁ আপনি বিয়েটা ভেঙে দেন, আপনার সাথে অবশ্যই আমি যাবো। হুম এই সান্ত্বনাটা দেওয়ার কি দরকার ছিল? রাইট। আজকে আমি বাড়ি ঘর স্যার আপনার জন্য, শুধু আমার মা থাকতেও নাই, আর আপনার জন্য আমার মা এই পদক্ষেপটা নিয়েছিল সুইসাইড করার জন্য। এখন যদি আপনি এই কাজটা করেন, তাহলে তো আমার নিজেরও সুইসাইড করা লাগবে। হুম বললো সেটা তো একান্তই ব্যক্তিগত ব্যাপার, প্রিয় তুই কি করবি না করবি তোর ব্যক্তিগত ব্যাপার। এমনি আবার ওই ছেলেটা ওর ফোন দিতেছে, হুম। ফোন দিয়ে শুট করে কাইটে দেওয়ার পর থেকে ওর সাথে এখন কথা বলতেছে, হয়তো যার ফোনে আমি কখনো 10 মিনিটের বেশি ওয়েটিং কখনোই দেখি নাই। হুম এখন আমার বিষয়টা জানার পরে ছেলেটা ঘন্টার পরে ঘন্টা ফোন দেয়, হুম যেহেতু এখন ওর ভিতরে ভয় কাজ করতেছে, যদি আর আমার সাথে চলে আসে, যেহেতু এতদিন সম্পর্ক মিশছে, এই জন্য আমি যখনই ফোন দিই ফোন ওয়েটিং। কিন্তু আমি ফোন দিলে, যদি আমি আগে ফোন দিতাম তাহলে আমার ফোন ধরতো, কিন্তু যখন ওই ফোন দিত আমার ফোনটা কাটে ওর ফোন রিসিভ করতো, কিন্তু যখন ওর সাথে কথা বলে তখন আমার ফোন আর ধরে না, হুম কথা শেষ না করে। এইভাবে চলতে রইলো ভালোই প্রায় মাসখানিক। মানে কি আমার সাথে হয়তো 10 মিনিট কথা বলে, ওর সাথে ঘন্টার পরে ঘন্টা। বা আমার ফোন এখন আগের মতো আর ধরে না, আগে তো একবার দিলেই ধরতো, হুম এখন হয়তো কিছুটা হলো মা আছে সেজন্য হয়তো ধরে 2-1 বার দিনে, বা রাত্রে তো এখন ধরেই না, রাত্রে নিষেধ করে দিয়েছে ওই ছেলেটাতে, রাত্রে সাথে কোনো কন্ট্যাক্ট করবো না, তাতে চেহারা নষ্ট হয়ে যাবে আর শরীর খারাপ হবে, হুম তোমার সাথে কথাই বলতে পারো না। হয়তো ছেলেটা এইভাবে ওকে বলছে। পরে ওই ছেলেটা আমাকে ফোন দিছে যে ভাইয়া আমি ওকে বিয়ে করবো, বাট আমার সাথে ওর অনেক ভালো সম্পর্ক, বাট ওই আমাকে ভালোবাসে, আপনি দেখেন আমাদের মাঝে এসে জ্বালায়েন না, হুম আপনি যদি ফিরে ওরে ফোন দেন আপনার কিন্তু কল্লা খেটে হলো। ওটাকে আমার থ্রেট মারতেছে এখন। হুম আমি ভালোর ভালো, আমার দিকে এলাকার লোকজন তাকাইলে আমার বাচ্চারা দেখে পিসাব করে দেয় আমার চোখের দিক তাকাইলে, হুম আর মুরব্বী দেখলে থরথরে কাঁপায় আমার দিক তাকাইলে পড়া। আর তুই সে আমার বউর সাথে কথা বলে আমার ওরে নিয়ে ঘুরছিস, তোর এত বড় সাহস, তোর নিয়ে পার্কে গেছিস, তোর পাইলে তো তোর কল্লাটা আমি কেটে নেবো। হুম তোর আর একবার নিষেধ করছে তুই আর ফোন দিস না। তাই আমি বললাম দেখেন ভাইয়া আপনি যা করেন না করেন, আপনারা তো দেখলে মানুষ ভয় পায় বা বাচ্চারা প্রস্তাব করে, আর আমার বাচ্চারা দেখলে আমার কোলে এসে বসে, হুম আর মুরব্বীরে দেখলে আদর করে বলে কেমন আছো বা ভালোবাসে বলেছেন ন করে। হুম আর এটা ভালো দিক না আপনার ওইটা ভালো দিক, আপনি যেটা মনে করেন। আমি খারাপ না আপনি খারাপ, আপনি বুঝে দেখেন, তাতে আমার কিছু যায় আসে না, হুম তো সমস্যা নাই। কিন্তু আমি চাইলেও এখন ওকে বলতে পারবো না, কারণ হয়তো আগে 3 ঘন্টা কথা বলতাম, এখন আধা ঘন্টা কথা বলবো। এই সুযোগটা আপনার আমার ওর করে দেওয়া লাগবে, হয়তো আমি একবারে বলতে পারবো না, আমি আস্তে আস্তে অবশ্যই ওর ভুলে যাবো, যেহেতু ও আমার চাইতেছে না। কিন্তু আমার একবার দিলে আমার দ্বারা কষ্ট হয়ে চাপ হয়ে যাবে, তাহলে আমি থাকতে পারবো না, হয়তো মরে যাওয়া লাগবে বা স্টক করে মরে যাবো। বলো তুই মরের বাঁচো সেটা আমার দেখি তোর লাভ নাই, তোর এখান তুই ব্যক্তিগত ব্যাপার, তুই মরবি মর, আর তুই না মরলে তো তোর মেরে লাবো। হুম তুই যদি নাও মরস তোর তো দেখলে আমি মেরে লাবো, তুই মরস না মরস তোর ব্যক্তিগত ব্যাপার। আর তোর যদি সাহস থাকে তাহলে আমার সামনে আসিস, টাকা কোন জায়গায় থাকস বল, আমি তোর সাথে ওইখানে এসে দেখা করতেছি। আমার এইভাবে তুই তামারি করে বলতেছে। তারপর আমি মেয়ের ফোন দিলে হয়তো ধরতো, ওই করলাম 2-4-10 মিনিট এভাবে কথা চলতেছে আর কি। হুম এভাবে চলতে চলতে ওই আমার ফোন দিয়ে ছেলেটা মাঝে মাঝে ওর ফোন যখন ওয়েটিং দেখে তখনই ছেলে আমাকে ফোন দেয়, ফোন দিয়ে যদি অন্য কারোর সাথেও কথা বলে মেয়েটা, এরপর আমাকে থ্রেট দেয় তো তুই ওরে ফোন দিছিলি। আমি ফোন না দিলেও হুম। যদি ওর কোনো আত্মীয় স্বজনের সাথে এখন কথা বলে তাতে আমি ফেসে যাই, মনে হইতেছে আমার সাথেই কথা বলতেছে। ওই ইচ্ছে মতো আমাকে গাইলে আমার বাপ নয় বাপ মা তুলে ইচ্ছে মতো যা মন চায়। তো গেলে পরে আমি সেতুরে বললাম, সেতু দেখো তুমি কার সাথে কথা বলছো আমি তো জানি না, এরপর কেবল আমার গাইল নিল। তুমি ওখানে নিষেধ করো আমাকে যেন গাইল না দেয়, কারণ আমি তো কোনো অন্যায় করি নাই, পাপ করলে করছো তুমি, কারণ আমি তো তোমার জোর করি নাই। তুমি যদি তখনও বলতো আমি তো তখনই সরে তোমার বারবার জিজ্ঞেস করছিলাম কারোর সাথে রিলেশন আছে কিনা, তুমি নিষেধ করছো নাই। তুমি বলছো তোমার ফ্যামিলি যেখান থেকে তুমি সেইখানে, সে কান্না হোক ন্যাংরা হোক খোরা হোক তুমি তার সাথেই বিয়ে বসবা, তোমার কোনো ইচ্ছা নাই। তাহলে আজকে আমি আমার ফ্যামিলিরে পাঠাই, বলো আমি দূর থেকে আমার গার্জিয়ান পাঠাই, আমার খালা আছে বা অন্য অন্য যারা আছে, আমি বাড়িতে না গেলাম ঠিক আছে, আর বাড়ি ঘর ইনশাল্লাহ তোমাদের সে কোনো অংশে খারাপ না, বা তোমাদের সে ফ্যামিলিও কোনো অংশে খারাপ না আমরা। তা আমি গার্জিয়ান পাঠাই, তারপরে তো গার্জিয়ান দিয়ে বাড়ি ঘর দিয়ে বিয়ে ভাঙিয়ে দেয়, তখন আলাদা সাবজেক্ট, তখন আমি সরে যাবো। যেহেতু এখানে আগে ছিল গার্জিয়ানের কথা, তোমার বোনও বলছে তোমার মাও বলছে, তাহলে আমাকে গার্জিয়ান পাঠানোর মতো একটা সুযোগ করে দাও। হুম পরে আমি সহিচ্ছা সরে যাবো, যদি আমার গার্জিয়ান দেখে তোমাদের পছন্দ না হয়, বা আমাদের বাড়ি ঘর দেখে পছন্দ নয়, বা আমার কাজ তাল দেখে বা আমি কী করি এতে তা তোমার ভালো না লাগে, আমি ইচ্ছাকৃতভাবে সরে যাবো। কিন্তু যেই সুযোগটা তোমরা বলছো না সেইটা আমার নিতে দাও। কয় না কোনো গার্জিয়ানের প্রয়োজন নাই, বিয়ে করো আমি মরে, আর গার্জিয়ান আমি তো অন্য কাউকে বিয়ে করবো না, আপনার আমি বিয়ে করতে পারবো না, তো আপনার গার্জিয়ান পাঠায় কোনো লাভ নাই। তাহলে বলো আমার সাথে এরকম করার মানে মন চাইছে করছি, এখন কিছু করে না, হয়তো ভুলে করে করি বা আবেগে করে ফেলাইছি। তা বললাম করার কারণটা কি, তখন কি ছিল, ওর সাথে কোনো ঝগড়া বা ঝামেলা ছিল?
হুম তখন হ্যাঁ বলতেছে যে ওর সাথে যখন আপনার সাথে ফার্স্ট আমার কথা হয় তখন ওর সাথে একটু ঝামেলা হয়েছিল, আমাদের কথা হয় নাই মাঝে 3 মাস। হুম তো হয়তো সেই কারণে আপনার সাথে আমি মিশে গেছিলাম। তাই মিশে যাওয়ার পরেও তো আপনাকে আমি বারবার জিজ্ঞেস করছিলাম রিলেশন কারোর সাথে আছে কিনা, বলে দেন, তাও তো বলেন নাই। পরে বলছে হ্যাঁ আপনাকে তখন আপনাকেও ছাড়তে চাইনি বা ওকেও হারাইতে চাইনি, বসে ওর সাথে এরকম যখন রিলেশন হয় নাই, তো সেই ক্ষেত্রে আমি আপনাকে নিষেধ করতে পারি না, যেহেতু এখন ওই আমার ফিরে কল ব্যাক করছে বা আমার সাথে থাকতে চাইতেছে, এখন আমি ওর সাথেই থাকতে চাই। হুম এখন আপনি আমাকে ফোন না দিলেই ভালো, আর যদি ফোন দেন তাহলে ওই বন্ধু হিসেবে 2-1 মিনিটই কথা হবে, এর বেশি না, বরং আমার বিয়ে আপনার দাওয়াত দেওয়া বিয়ে খাইয়ে দেন। তাই আমি বললাম এটা কি সম্ভব, এবার কিভাবে আমি থাকবো বলো, যদি না পারতেছি বাড়িতে যেতে, এখন তো আমি বাড়িতেও যাইতে পারবো না, আমার তো সবকুল হারানো। এই বিষয়ে আমি কিছু জানি না। তো এইভাবে তারপর মাঝে মাঝেই কথা হয়তো ওর সাথে, মাঝে হয়তো ওর সাথে আবার হয়তো কোনো ঝামেলা হয়েছিল কিনা ছেলেটার সাথে আমি জানি না, পর আমার সাথে ওই নিজে থেকে ফোন দিয়ে ভালোই কন্ট্যাক্ট করলো প্রায় 1 বছর আবারও, টোটালি খুব ওই ফোন দেয়, অনেক কথা হয়েছে, 5টা মনে হয় জীবনে এত ফোন ওর ফোন থেকে আসছে যেটা আমি কল্পনাও করা পারবো না, অনেক কথা হয়তো। ফির আবারও দেখা করছি ওর সাথে অনেকবার, দেখা যখন যা চাইছে আবার কিনে কেটে দিছি, বলছে ওর সাথে আমার কোনো রিলেশন নাই, বা ওই খারাপ ওর বিষয়ে জানতে পারছি নেশামেশা করে, হুম ওর সাথে আমি আর থাকবো না। তো এই ক্ষেত্রে আমি আপনার সাথেই যাব, বা এখন আমার বাপ মাকে একটু বুঝাইতে হবে, বাপ মা আবার ওর বিষয়টা জানে, তো বাপ মার ইচ্ছে ছিল রাতে দেবে, আমাদের আত্মীয়ের ভিতরে তো আমাদের বাড়িতে অনেকবার আসছে, তো সেই ক্ষেত্রে এখন একটু সময় লাগবে আর একটু। আচ্ছা ঠিক আছে, তো এইভাবে চলতেছে। তো ওর কাছে আমার ক্যামেরাটা ছিল, অনেকবারই ক্যামেরাটা চাইছি, কখনোই দেয় নাই, হুম বলছে ক্যামেরাটা অন্য কারো কাছে আছে, দিবানে দিবানে, তো চাইলে দেয় না। লাস্ট ফিরে চলতে চলতে ফিরে যখন আবার হয়তো কন্ট্রাক্ট আবার ওর সাথে করছে, হুম তো যখন আবার ভালো রিলেশন হয়ে গেছে তখন আমার সাথে আবারও খারাপ ব্যবহার। তখন আর কে বলে নাই যে আমার সাথে কন্ট্যাক্ট আছে, ওকে বলেছে আমার সাথে আর কোনো কন্ট্যাক্ট নাই, হুম আমারে বলেছে তুমি নতুন সিম নাও, অন্য সিম দিয়ে আমার ফোন দিবা, এই যাতে টের না পাই না জানে। হুম হ্যাঁ আসলে ওই কথা মতো আমি নতুন সিম কিনছি, ওই সিম দিয়ে কথা হয়তো, তো আমার ফোন দিলে দেখতো যে নাম্বারটা কাছে আছে ওইটা আমার নাম্বার খোলাই, ওয়েটিং নাই, তো আমার ওইভাবে সন্দেহ করতো না। তো লাস্টে এইভাবে ফিরে বছর চলার পর তখন আমি কাজের জন্য গেলাম হলো সিলেট গেলাম। তখন আমাকে একদিন ফোন দিছে যে আপনি তো খালি ক্যামেরাটার কথা তখন আমার সাথে একটু কম কথা হয়, তখন আমার মনে হয়েছে তার সাথে কন্ট্যাক্ট করে, ওই আমরা ফোন দিলে ফোন ওয়েটিং পাইতাম, ওর ফোন ওয়েটিং পাইতাম, ওদের নম্বর সেম একটাই আছে। তো আমি বুঝতে তার সাথে ভিড়ে কন্ট্যাক্ট করতেছে। তো ফিরে ও আমাকে ফোন দিয়ে বললো যে আপনার খালি ক্যামেরাটার কথা বলতেছিলেন, ক্যামেরা আমার কাছে এখন হাতে আসছে, আপনি আমার ক্যামেরা এসে নিয়ে যান। হুম তা আমি বললাম আমি তো এখন এসে আসছি, সিলেট আছে এত দূর থেকে কবে আসা আমার একটু দেরি হবে, একটু দেরি করে আমি তো আসবো 1 তারিখে, না আপনি যদি 25 তারিখের ভিতরে আসতে পারেন ক্যামেরা পাবেন, নইলে পাবেন না। তো আমি বললাম এত ইমার্জেন্সি কি, আপনি পরে দিন, সমস্যা নাই তো, হুম আমার ক্যামেরা যে কোনো একদিন দিলেই হবে। বললো না আপনার ক্যামেরা এখন নিয়ে যান, পরে আবার থাকলে কোথাও হারাই যায় না, নষ্ট হয়ে যায়, দরকার নাই। পরে বললাম এত ইমার্জেন্সি তো, যে তোমার ক্যামেরার দরকার, আপনারা দেখতেছেন আমি আসতেছি, তা কোথায় দেখা করবেন? বললো আগে যে পার্কে যাইতাম ওইখানে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্যামেরা কিন্তু মনে করে নিয়ে এসেন। আর বলতেছে যেহেতু আপনার কাছে পরে আমাকে কবে আসবো, আমি আবার যখন ওর ওয়াদা দিচ্ছে 25 তারিখে আসবো, হুম কথা হয়েছে 20 তারিখে, ওর ওয়াদা বদ্ধ 25 তারিখে সকালে চলে আসবো, 24 তারিখে এসে ঢাকা থাকবো, ঢাকা থেকে 25 তারিখে সকালে রওনা দেবো। তো বলার পর ঠিক আছে আইসেন। তো আমি ওরা 23 তারিখে বলছি যে আমার তো একটু সমস্যা, টাকা দিতেছে না কন্ট্রাক্টর, আমি যাইতে পারবো না, আমার 1 তারিখের আগে যাওয়া যাবে না। হুম তখন আমার সাথে খুব খারাপ ব্যবহার করলো, আপনি না আসলে ক্যামেরায় পাবেন, আপনার সাথে কোনো কন্ট্যাক্ট নাই, আর দেখা কখনো করবো না, একটু খারাপ ব্যবহার করলো। চিন্তা করলাম যাকে এত ভালোবাসি, পরে কন্ট্যাক্ট থাকলে দেখা সাক্ষাৎ হবে না, না যাই, যত কষ্ট। খালি আমি বললাম কন্ট্রাক্টর চলে আমার গাড়ি ভাড়ার টাকা দেন, তাতেই যাইতে পারবো, বাড়তি টাকা দেওয়া লাগবে না, আমার 2000 টাকা দেন। পরে সে 2000 টাকা দিছে, যেহেতু এই তারিখ আর ঘুরতেও যাবো না, জাস্ট আমি ক্যামেরাটা নিয়ে যাবো, আর তো কিছু কিনেও দেওয়া লাগবে না, আমার গাড়ি ভাড়া টাকা হইলো, এই নিয়ত করে আসছি 2000 টাকা নিয়ে। আসার পর আগের দিন ঢাকা আসছি, 25 তারিখে সকালে ফজরে পরে তো আমার ফোন দিতেছে শুধু যে তুমি কোন পথ দিয়ে আসবা, কোন জায়গা দিয়ে আসবা, রওনা দিছো কিনা। তো আমি আমি বলছি আমি তো প্রায় অলরেডি মাওয়া ঘাটে চলে আসছি, তো মাওয়া দিয়ে আসবো। তো বলতেছে এখন কোথায় আছেন, হ্যাঁ তোমার ফোন দেওয়ার পরে যখন আমি লঞ্চের ভিতরে, তখন আমি সন্দেহ হইলো কিরে এত ফোন দেবে কি জন্য, আমি কোন পথ দিয়ে যাবো, এতদিন তো কখনো এইভাবে জিজ্ঞেস করে নাই। তো আমি জিজ্ঞেস করলাম ওরে তুমি কি নাকি জানে বা জানে আমি আসতেছি, বা কি বলছো তোমার সাথে এখন আমার কন্ট্যাক্ট আছে, দেখো যেরকম আমি তোমাকে ভালোবাসি ও তোমার ভালোবাসে, দুইজন সামনাসামনি হলে একটা অঘটন ঘটতেই পারে রাগের মাথায়। হুম আমি এটা চাই না যে আমার সাথে ওর সাথে কোনো ঝামেলা হোক, বা সামনাসামনি হওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি ওরই হবা বাট আমারই হবা, তোমার সামনাসামনি কি জন্য হবো, তাই না? কোনো ভেজাল করার দরকার নেই। তুমি যদি জানো বলো যে আমার মনে হয় তুমি এখনো কন্ট্যাক্টে আসো, আমার মনে হয়েছে জানে, তুমি নিষেধ করে দাও, আমি আমার ক্যামেরা লাগবে না, আমি ঢাকা ব্যাক করি এখনো। হুম বলতেছে না জানবে কই দিকে, তো ইন্ডিয়া গেছে। হুম আমি বললাম না আমার বিশ্বাস হয় না। কয় না সত্যি জান না, তুমি আসো, আইসা তোমার ক্যামেরাটা নিয়ে যাও, আর তাছাড়া কি দেখলেন আপনি ওখানে গিয়ে যাওয়ার পরে, কি দেখলেন? তো বলার পরে আমি ওর তারপর আমার যে সন্দেহ বলি তোমার বাপ মার কিরে দিয়ে বলো তো রানা জানে কিনা। হ্যাঁ। ওইখানে যাওয়ার পরে যেখানে আমাকে ওই যাইতে বলছে একটা স্ট্যান্ডের নাম বলছে, ওইখানে আমি গেছি, যাওয়ার পর বলতেছে আমি তো স্ট্যান্ডে আসছি, তুমি আসো।
কই তুমি কি, তোমার তো দেখতেছি না। কই বলতেছে আপনি ওই স্ট্যান্ড না, আপনি আরেকটা স্ট্যান্ডে আসেন, ওইখান থেকে আর 20 টাকা ভাড়া। ওটা হলো ওই ছেলেদের নিকটে একবারে। হুম। তা আমি বললাম ওইখানে যাবো কি জন্য, তুমি আমাকে এইখানে কথা বলছো, আমি তো এইখানে আসছি, আমি ওইখানে যাইতে পারো না। তোমার যদি মনে হয় আমার ক্যামেরাটা দেওয়া উচিত, বা তুমি আমার মেমোরি চাইছিলা তো, তোমার মেমোরিটা নিয়ে আসছে, তাই সেইখানে এসে নিয়ে যাও, বা আমি ওইখানে যাইতে পারবো না। তো বলছে না আপনি আসেন। আমি বলছি কখনোই যাইতে পারো, তো আমি ঢাকা ব্যাক করলাম, চলে গেলাম। কথা আচ্ছা থাকেন, আপনি ওইখানেই থাকবেন, ওইখান থেকে সরবেন না, ওই স্ট্যান্ডের উপরেই থাকবেন। আচ্ছা বলছি স্ট্যান্ডের উপরেই থাকবো, আসেন। ওইখানে আসতে জোর অটোতে আসলে 10 মিনিট লাগবে, কিন্তু আধা ঘন্টা হয়ে যায়, খবর নাই। ফোন দেই কই, আসতে আর একটু দেরি করেন। প্রায় আধা ঘন্টা পরে বা 40 মিনিট পরে ফোনটা ধরছে, আমি 30 স্ট্যান্ড পার হয়ে একটা ব্রিজ আছে, ব্রিজের কাছে দাঁড়াচ্ছি, আমি ফাঁকা জায়গা যাই চকের ভিতরে, আপনি এইখানে আসেন। আমি বললাম ওইখানে যাবো কেন, আমি স্ট্যান্ডের উপরে, আপনি এইখানে আসেন। তো বলতেছে না আপনি এখানে আসেন, ওইখানে আমার কাকা আছে। আমি বললাম দেখেন আপনি তো আপনার সব কাকারে চিনি, এখানে আপনার কোনো কাকা নাই, আপনি এখানে আসেন। মানে যাওয়ার পরে কি দেখছেন, গেছেন আপনি ওখানে? হ্যাঁ, ওইখানে যাওয়ার পরে তো ও 10 মিনিট পরে ফিরে আসছে এখানে। হুম। আসার পরে আমাকে বলতেছে আপনার ফোন বাইক। আমি বললাম আমার ক্যামেরাটা দেন, আমি তো আপনার ক্যামেরা নেওয়ার জন্য আসছি, আপনার মেমোরি চাইছেন, মেমোরি দিয়ে দেবো, তো দেন ক্যামেরা। ক্যামেরা আনবার মনে নাই। হুম। ও আমার পকেট হাতাইতেছে, মানে কি ওই বুঝাইতেছে যে আমি শাওন, কারণ আমি চিনি না, আমার চিনে না, কারণ কখনোই দেখা হয় না, শুধু ফোনে এই কথা। তো হুট করে একটা ভ্যানে দেখি 3টা লোক হুম। আইসা আমার পাশে দাঁড়াইছে, দাঁড়াই আমাকে বলতেছে কেমন আছো শাওন, এই কথাটা জিজ্ঞেস করছে। তখন হলো করোনার ভিতরে, মাস্ক পরা ছিল, আমারও মাস্ক পরা ছিল। তো জিজ্ঞেস করছে কেমন আছো শাওন, আমি বললাম ভালো আছি। আমি বললাম আপনি কি ভাই? হ্যাঁ। এই কথা বলা শেষ, আমার দুইজনে ধাক্কা দিয়া ওই গাড়িতে উঠেছে। হুম। গাড়িতে উঠে বলতেছে, মেয়েটাকে বলতেছে, সে তোকে বলছে তুমি যাও, আমি ছেলেটাকে দেখতেছি, যা করা লাগে আমি দেখবা না, তুমি চলে যাও। হয়তো ভ্যানালার এরকম ভাবে কন্ট্যাক্ট করে আছে, যত টাকা লাগবে আমাকে এলাকায় নিয়ে যেতে, কোথাও ভ্যান বেরোবি না, অটো ভ্যান। তো আমি পিছর থেকে ভ্যানালার ভ্যান টাইনে রাখছি, টাইনে ধরতেছি, ভ্যানালার ব্রেক করে না, না করাতে পরে আমি চেক করতেছি ভাই আমার বাসা নয় নিয়ে যাইতেছে, মাস্কটা খুইলা। তো হচ্ছে পুরোপুরি একটা স্ট্যান্ডের উপর ছিল, দোকানপাট, বাজার টাইম। তো সেই ক্ষেত্রে প্রায় লোকজন জড়ো হয়ে গেছে, ভ্যান সামনে থেকে আটকাইছে। আটকানোর পরে যেহেতু আমি ছোটকাল থেকে কাকা দোকান করছে, আমাকে অনেকেই চিনে ওইখানের, ওই বাজারের। চিনার পর বলতেছে তুই, আমি বললাম হ্যাঁ এই ব্যাপার, একটা মেয়ালি সমস্যা, আমাকে এত দূর থেকে আনছে, আমার ক্যামেরা দিয়ে না আটকাইছে, আমাকে ওরা তুলে নিয়ে যাইতেছে। তখন ওই স্ট্যান্ডের লোকজন বলতেছে যে তুই যদি এখানে মেয়ের সাথে খারাপ কাজও করতি, এই স্ট্যান্ড কমিটির কাছে আগে বিচার দিবে, স্ট্যান্ড কমিটি বিচার দিবে, তার বিচার করবে, তারপরে যদি ওকে বিচার পছন্দ না পরে চিন্তা পরে, কিন্তু কারো তুলে নিয়ে দিলে তো সন্ত্রাসী কায়দা, এই বিচার আগে হবে। তুই তোকে তো এলাকার গার্জেন টার্জেন ইত্যাদি খবর দে, আর মাতবারের খবর দে, মাতবারও তারা চিনে, মাতবারের নামও বললো, খবর দে। তো আমার ওরা আটকে, ওই 3 জনে আটকে হয়তো কয়েকটা চর থাপড় দিছে, এইভাবে ধরে নিয়ে যাওয়া কি জন্য, আমাদের কমিটির কাছে বিচার দিতে পারতা, যত বড় অন্যায় করে পরে নিয়ে যাইতা, এভাবে নিয়ে যাওয়ার তো কোনো যুক্তি নাই। তো ওই ভ্যানে যখন আমাকে তুলছিল, তখন আমাকে একটা ছেলে জুতা পাইছিল, জুতাইতে খুব জোরে লাথি মারছিল। তো পরে লোকজন ধরার পরে আমি চিন্তা, তখন দেখি মেয়েটা কাছে কাঁদতেছে, আর অনেকেই ভিডিও করতেছে। তখন আমাকে জিজ্ঞেস করছে মেয়েটার বাড়ি কোথায় বা ছেলেটার বাড়ি কোথায়, তখন আমি সত্যিটা বলে দিছি, 3জনের কথাই। তখন আমাকে মেয়ে সে তো বলতেছে তুমি সত্যিটা বলে দিলে, কি ঠিক করলা? আমি বললাম এখানে সত্যিটা না বলতে রূপে নাই, যেহেতু লোকজন অনেক হয়ে গেছে, এখন তো গার্জেন আসতেই হবে, তো এখান তো গোপন করার কোনো কিছু নাই। পরে দেখি অজর ওই কাঁদতেছে। তো ওর কাদা দেখে বড্ড বেশি মায়া লাগছে, আবার নিজেরও ভয় ছিল যে বাড়িতে তোমার একটা ঝামেলা আছে, আর যদি ওইখান থেকে আমার এখন গার্জিয়ানও আসে। মেয়েটার সঙ্গে কি আপনার ওইখানে সম্পর্কটা শেষ হয় নাকি আরো পরে আরো কন্টিনিউ করছে? আরো কন্টিনিউ হয়। আচ্ছা, শেষ পর্যন্ত কি মেয়েটাকে আপনি পাইছেন? জি না। ওই ছেলেটা কি মেয়েটাকে বিয়ে করছে? জি। তো আপনি তো শুরু থেকেই গাধা ছিলেন, শেষ পর্যন্ত কেন দৌড়াইলেন? আপনার ওই বিয়ে হয়েছে রোজার 2 দিন আগে। যাক, ছেলেটা তো শেষ পর্যন্ত মেয়েটাকে বিয়ে করছে, তো আপনি তারপরও মেয়েটার পিছনে 18 মতো লেগেছিলেন কেন? বললাম মেয়েটা তো আপনাকে কখনো বলেই নাই যে আমি তোমাকে লাভ করি। ওই যেহেতু আমাকে আশা দিছিল, যেহেতু পরে শুধু যখন এই আশাটুকুর জন্য আপনি হ্যাঁ, দৌড়াইছেন। আসলে আমি এতটাই ভালোবাসছিলাম যে ওকে একবার দেখার পর যেহেতু ফার্স্ট লাভ ছিল, কারণ কখনো কারোর সাথে কথা বলি নাই। ওয়ান সাইডেড লাভ। একটু জাস্ট যেহেতু বুঝতে পারছে যে আপনি তাকে কিছুটা পছন্দ করেন বা কিছুটা লাইক করেন, ওইটা সুযোগ বা ফায়দা নিয়েছে আপনার কথা অনুযায়ী, বাট কতটা সত্য আমরা জানি না। এইটা একটা বড় জিনিস। মানে আমি আপনাকে যেটা বলতেছি সেটা খুব কঠিন, খুবই কঠিন। তবে আমি বলবো যে যেটা হচ্ছে যে লাভ এমন একটা জিনিস, যদি কখনো কারোর প্রতি হয়ে যায় সেটাতে আসলে কোনো যুক্তি মানে না। হ্যাঁ, এবং সেটাতে আসলে এটা এমনভাবে ইমোশনটা ওখানে অ্যাক্ট করে, মানে অসাধ্য সাধন করতে চায় আর কি। আপনার নিশ্চয়ই এরকম হয়তো যে না ঠিক আছে 7 দিন পর একদিন কথা বললে আমার ভালো লাগবে, একবার একটু হাই বললে আমার মনে হতো অনেক অনেক খুশি। মানে থাকে না একটা মরুভূমির মধ্যে 1 গ্লাস পানি ঢেলে দিলে যে পরিমাণ ধপ করে শুকিয়ে যায়, তারপরে তো পানি, আপনার ওই পানিটুকুর জন্য আপনি বসে থাকতেন। তো এটা আসলে ওয়ান সাইডেড লাভ অ্যান্ড ক্রেজি লাভ। তবে এটা ঠিক যে ইন টোটালি আপনার লাইফে ও ছিল একটা টিউমারের মতো। হ্যাঁ, তো টিউমারই, টিউমার নিয়ে তো বেঁচে থাকা যায় না। টিউমারটা কেটে কাটতে গেলে, অপারেশন করতে গেলে এটা কষ্ট হবে, এটা দিন শেষে আপনাকে পেইন দিবে, অনেক কষ্ট হবে, আপনি ফ্রাস্ট্রেশনে চলে যাবেন, আপনার অনেক ধরনের প্রবলেম হবে, কিন্তু টিউমার নিয়ে বেঁচে থাকা যায় না, টিউমারকে কেটেই ফেলতে হবে।
এটাই নিয়ম, তাই না? আর এটা যখন বোঝা যায় যে না, মেয়েটা আসলে আমার না, মেয়েটা অন্যের প্রতি ফলেন, খুব সাময়িকভাবে মেয়েটা যখন দেখেছে ইন্ডিসিশনে ছিল তখন একটু সুযোগ নিয়েছে, তখন আপনার অবশ্যই সেখান থেকে সরে আসা উচিত ছিল। এবং উচিত ছিল, সরে আসতে পারেন নাই, তারপরও আমি বলবো যে একটা ভালোই হয়েছে, কারণ মেয়েটা যদি ছেলেটাকে বিয়ে না করে আপনাকে বিয়ে করতো, কখনোই প্রপারলি আপনাকে নিতে পারতো না। তার অ্যাটিটিউড সেটাই বলে। তো সেদিক থেকে আমি মনে হয় যে আপনি বেঁচে গেছেন এক। আর পৃথিবীতে এরকম অসংখ্য ঘটনা আছে, অসংখ্য, এর চাইতে অনেক বড় বড় ঘটনা আছে। হ্যাঁ, প্রেমের ইতিহাসে ওয়ান সাইডেড লাভ এবং সারা জীবন তার জন্য অপেক্ষা করে যাওয়া, সারা জীবন তার জন্য অপেক্ষা করে কবি বনে যাওয়া, সারা জীবন অপেক্ষা করে নিজেকে শেষ করে দেওয়া, তিলে তিলে শেষ করে দেওয়া, এরকম অসংখ্য ঘটনা আছে। মনের এই ডায়াগ্রামটা বোঝা খুবই মুশকিল। আমি যে পরামর্শগুলো দিলাম এটা যে আপনার ভালো লাগবে সেটাও বলা খুব মুশকিল, কারণ এগুলো যে বলেছি এগুলো আপনি জানেন, কিন্তু প্র্যাকটিস করাটা খুবই মুশকিল। তবে আপনার এই গল্পটা শুনে যদি কেউ এরকম মনে করে যে যেই সম্পর্কের আসলে কোনো এন্ডিং নাই, লাইফ যেহেতু কিছু গ্রামার মেনে চলে, আর ওই গ্রামারের জায়গা থেকে যদি কোনো ইমোশন কোনো ক্ষতিগ্রস্ত করে, তাহলে এটা টিউমারের মতো, এটাকে কাটতে হবে, এখান থেকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, আপনি চেষ্টা করতে পারেন, আপনার চেষ্টার সীমানাটা কত বড় সেটা আপনার উপর নির্ভর করে। আপনি হয়তো 1 বছর চেষ্টা করবেন, 2 বছর চেষ্টা করবেন, সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু দিন শেষে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, ইটস লাইক আ টিউমার, এবং এখান থেকে আপনাকে বের হয়ে আসতেই হবে। আর ওই চেষ্টার মধ্যে যদি দেখেন যে অপর সাইড থেকে যতটুকু আপনি এক্সপেক্ট করেন ততটুকু লাভ আপনি পাচ্ছেন, এবং সেটা নির্ভেজাল, বিশ্বাস করার মতো, তাহলে আপনি ভালো কিছু চিন্তা করতে পারেন। তার আগ পর্যন্ত এটা একটা অসম সম্পর্ক, এবং এই অসম সম্পর্কের কোনো পরিণতি নেই।